ভাই আমার আইডিটা অ্যাড করে দিয়েন। আমার হচ্ছে ওই যে নাম তো জানেনই, ওইটা দিয়ে অ্যাড করে দিন একটু প্যানেলিস্টে। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আন্তরিক ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। তো বলো তো তোমাদের কি অবস্থা সবার, বলো তো কেমন আছো তোমরা, একটু জানাও চ্যাট বক্সে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি কেমন আছি? আমি ভালো আছি আল্লাহর রহমতে, তোমাদের দোয়ায় সুস্থ আছি। তোমাদের পড়াশোনার কি অবস্থা বলো তো একটু শুনি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মোটামুটি ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ। নট স্যাটিসফাইড, সমস্যা নাই, বারবার পড়ো। ভাইয়া ভুলে যায়, যে পড়বি সে তো ভুলে যাবেই তাই না? যে পড়ে না সে ভোলে না, যে পড়ে সে ভোলে। ওকে,
তোমরা একটু লেখো বাংলাদেশের কে কোন জায়গা থেকে জয়েন করছো, দেখি তোমাদের অবস্থান কোথায়। মাদারীপুর লিখছো, মিস সোহানা লিখছো চুয়াডাঙ্গা, আয়েশা আশা লিখছো ঢাকা থেকে, গাজীপুর, অনেকে রাজবাড়ী, ঢাকা, গোপালগঞ্জ, টাঙ্গাইল, টঙ্গী, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর। তোমাদের ব্যাচে সম্ভবত ঢাকার স্টুডেন্ট বেশি, কারণ তোমরা ঢাকা ব্রাঞ্চের স্টুডেন্ট ম্যাক্সিমামই, দু একজন হয়তো বাইরের। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা বলছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা হয়তো শুরু করব। তোমাদের আরো কিছু বন্ধু যখন জয়েন করবে, মোটামুটি আর 1 থেকে 2 মিনিট পরেই আমরা আজকের সেশন শুরু করবো ইনশাল্লাহ। তার আগে তোমরা আমাকে একটু জানাও, কি জানাবা সেটা হচ্ছে যে তোমরা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, একটু জানাও তো আমাকে। জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। আমার নাম কি? আমার নাম আমি তো আগে বলছি, আমার নাম হচ্ছে আবিদ মাহমুদ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা আর বেশি দেরি করবো না, ইনশাল্লাহ আমরা শুরু করব। তো শুরুর আগে কয়েকটা কথা আমি বলি। সেই কথাগুলো হচ্ছে যে তোমরা বর্তমানে এমন একটা অবস্থানে দাঁড়িয়ে আছো যেখান থেকে আসলে পিছে তোমাদের দেয়াল, বুঝছো? মানে দেয়ালে পিঠ থেকে যাওয়া, তোমার যেমন অবস্থা ঠিক তোমাদের ঠিক একই অবস্থায় আছো। এই অবস্থা থেকে তোমাদেরকে সামনে আগানো ছাড়া আর দ্বিতীয় তোমাদের কোনো অপশন নাই। সামনে আগানো বলতে হচ্ছে মেডিকেলে চান্স পাওয়া। কিন্তু এই সময়টা আসলে খুবই কঠিন প্রত্যেকের জন্য, আসলে অনেক বেশি হতাশার। কোচিং এ মার্কস কম আসতেছে, ভাইয়া কি করব, পড়াশোনা করতেছি কিন্তু ভুলে যাচ্ছি, কি করা যায়, এত পড়তেছি ভাই মনে থাকে না। দেখো ভাইয়া, সত্য কথা বলতে, যে পড়ে সে ভোলে। আমি যখন অ্যাডমিশন স্টুডেন্ট ছিলাম আমি অনেক পড়তাম, সত্যি কথা বলতে, কিন্তু আমি ভুলে যেতাম। পরীক্ষায় সহজ সহজ জিনিস ভুল করতাম, প্রথম দিকে মার্কস অনেক কম আসতো। তাতে কি হয়েছে ভাই? তোমার মেডিকেল এডমিশন পরীক্ষায় তুমি চান্স পাবা কিনা নির্ভর করা হচ্ছে একটা ঘন্টার উপরে, বুঝছো? 1 ঘন্টার উপরে তোমার এই যাবতীয় সব পরিশ্রম নির্ভর করতেছে। তুমি যদি প্রথম দিকে মার্কস কম পাও সমস্যা নাই, তুমি এই কম পাওয়া যে শোক, এই শোককে তুমি শক্তিতে রূপান্তর করো, তাহলেই দেখবা তুমি ধীরে ধীরে তোমার মার্কস আরো বাড়বে। আর এই মার্কস বাড়তে বাড়তে তোমার জাস্ট মেইন পরীক্ষাটাই যে ভালো করবে সেই আসল খেলোয়াড়, বুঝছো? এই জন্য যদি মার্কস কমও আসে, এতে হতাশার কোনো কারণই নাই, কারণ এই পরীক্ষার মার্কস গড় করে তোমার তো মেডিকেলে চান্স হবে না। এই পরীক্ষা যা হচ্ছে হয়ে যাক, কোনগুলো ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে সেগুলোকে ফাইন্ড আউট করো, বইতে মার্ক করো কেন ভুল হলো, আমি কি পড়লাম, আমি কি পড়ি নাই বলে পারি নাই, নাকি পড়ছি ভুলে গেছি, এটা ফাইন্ড আউট করো। যদি তুমি পড়ে থাকো, পড়ে যদি ভুলে যাও, এটা গুড সাইন, দিস ইজ এ গুড সাইন, বুঝছো? কারণ কি, ভুলে যেতে গেছো, ওটা ভুল হলে তোমাদের সামনে আর কোনোদিন ভুল হবে না, বুঝছো? ওটা সলভ করবা, বারবার পড়বা, বুঝছো? এত উদাহরণ থাকে জুলজি, বোটানিতে, কেমিস্ট্রি, ফিজিক্সে, বুঝছো? এই সব কিন্তু আসলে মনে রাখা সম্ভব না, এটা অমানুষের কাজ, বুঝছো? তোমার কি অমানুষ নাকি? তোমার তো মানুষ, আমরা মানুষ, তুমিও মানুষ। এই জন্য মানুষ যেহেতু, এই জন্য মানুষের যে কাজ, পড়বে ভুলবে, এটা আমরা করব। কিন্তু মানুষ আরেকটা কাজ করে, মানুষের বিবেক আছে। সে জানে যে তাকে কতটুকু পড়তে হবে, কতক্ষণ, বা তাকে কোন দিন পর্যন্ত পড়তে হবে। সে যদি হাল ছেড়ে দেয় তাহলে তো সে চলেই গেল, তাই না? এই জন্য এখন মেডিকেলে যদি তোমার এই যে অ্যাডমিশনের যে পরীক্ষাগুলো হচ্ছে রেটিনাতে, চেষ্টা করতে হবে ভালো করার জন্য, কারণ ভালো করলে নিজের মানসিক একটা শান্তি আসবে, পারিবারিক শান্তি আসবে, পাশের বাড়ির আন্টিরা কম কথা বলবে। যদি খারাপও হয়, পাশের বাড়ির আন্টিরা যদি বেশি কথাও বলে, তাদের কথা কানে নেওয়া যাবে না। এখন যদি তোমাকে যে যা বলে, যত কুমন্ত্রণা দিক না কেন, সেগুলোর কোনোটাই কানে না যাবে। তোমার কানে এখন একটাই কথা বাজবে, আমি মেডিকেলে চান্স পাবো, আমি চান্স পাবো, আমি চান্স পাবো ইনশাআল্লাহ। ইংলিশ জিকে নিয়ে কিছু বলেন। ইংলিশ জিকে নিয়ে আসলে আমার গতানুগতিক কথাই আমি বলি, সেটা হচ্ছে ইংলিশ জিকে নিয়ে বেশি মাথা খারাপ করার দরকার নেই, কারণ মাথা খারাপ করে তুমি যদি মাথা কেটেও ফেলো, তারপরেও কোনোটা কমান নাও বাড়তে পারে। আবার এমন আছে যে অনেক কম পড়েও কমান বাড়তে পারে। ইংলিশ জিকের আসলে কোনো সীমানা নাই। এই জন্য আমি সবাইকে বলি যে ইংলিশ জিকের জন্য যদি তুমি ভালো এক্সেলেন্সি অর্জন করতে চাও, তোমাকে অবশ্যই হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে 10 থেকে শুরু করে 41তম বিসিএস পর্যন্ত, 10 বছরের ঢাবি, 10 বছরের মেডিকেল প্রশ্ন সমাধান করলে দেখবা ইনশাআল্লাহ তোমাদের নিজেদের আয়ত্ত চলে আসবে যে কোন ধরনের প্রশ্ন মেডিকেলে আসে, কি প্রশ্ন আসে। জিকের জন্য সাম্প্রতিক যে বিষয়গুলো আছে, বিশেষ করে বঙ্গবন্ধু সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে, এই যে করোনা ভাইরাস চলতেছে, এই সম্পর্কে একটা প্রশ্ন থাকবেই, বুঝছো? তারপরে মুজিব বর্ষ, যে কবে মুজিব বর্ষ কাউন্টডাউন শুরু হয়, হ্যাঁ, কে এই লগো ঠগো ই করেন, এই যে বিষয়গুলো আছে, এগুলো তোমাদের শীট আকারে হয়তো দেওয়া হয়েছে, না হলেও আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। তো তোমরা এই বিষয়গুলো খেয়াল করবা, কারণ এগুলোই তোমার আলটিমেটলি পরীক্ষাতে আসবে। জিকে 10টার ভিতরে কমপক্ষে 3টা মতো তোমার হচ্ছে থাকবে, বুঝছো, পরীক্ষাতে সাম্প্রতিক থেকে। এই জন্য সাম্প্রতিক বিষয়গুলো নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তো আমরা আজকে পড়াশোনা শুরু করব ইনশাআল্লাহ। তো আমরা গতদিন কি পড়ছিলাম, গতদিন আমরা
আমাদের বোটানি 4 লেকচার, মানে B4 লেকচারে 3টা অধ্যায় ছিল, তাই না? আমরা গতদিন হচ্ছে 2টা অধ্যায় পড়ছিলাম, একটা হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র, আরেকটার অর্ধেক, পুরোটা না, আরেকটার অর্ধেক পড়ছিলাম। তো আজকে তাহলে আমরা বাকি যে দুইজন আছে, দুইজন বলতে বাকি যে 1.5 জন আছে, তাদেরকে আমরা আজকে শেষ করব। তারা কারা? তার একজন হচ্ছে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ, আর তাদের আরেক ভাই হচ্ছেন জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ, তার শেষ অংশ। তো আজকের ক্লাসটা শুরু করার আগেই আমি তোমাদেরকে কয়েকটা বিষয় বলবো নির্দেশনামূলক। সেটা হচ্ছে, প্রথম কথা আবার বলতেছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা Q&A বক্সে করবে, অবশ্যই প্রাসঙ্গিক এই টপিকস এর উপর থেকে হতে হবে। তোমাদের ভাইয়ারা সেখানে ওয়েট করতেছে তোমাদের জন্য উত্তর দিবে বলে। আমি যখন তোমাদেরকে কোনো প্রশ্ন করব তার অ্যান্সার দিতে হলে তোমরা অবশ্যই সেটা কোথায় দিবা বলো তো? চ্যাট বক্সে, বুঝছো, ইনবক্সে। আমি প্রশ্ন করলে উত্তর দিবা ইনবক্সে, তোমাদের প্রশ্ন থাকলে করবা সেটা Q&A বক্সে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে যে আমরা করতেছি অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসে আসলেই কিন্তু সেই ডিরেক্ট ফিল্ডটা আসে না, সেই ইন্টারাকশন থাকে না, তোমাদের দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ, এই জন্য অনেক ব্যাপার আছে। এই জন্য তোমাদেরকে সেই ফিল্ডটা আনতে হবে। তোমরা কেউ শুয়ে, আধা শুয়ে, হ্যাঁ, এদিকে বেঁকে চুকে কেউ বসে থাকে ক্লাস করবা না। প্রত্যেকে চেয়ার টেবিলে বসে ক্লাস করবা। ক্লাস করার সময় তোমার যে বোটানি মেইন বইটা, বোর্ড বই, সেটা সামনে খুলে ক্লাস করবা, বুঝছো? তাহলে অনেক কিছু বুঝতে সুবিধা হবে এবং রিয়েল ক্লাসের ফিলিংসটা কিন্তু আসবে। ওকে, ঠিক আছে। তো আমরা বেশি সময় নেই না, এমনিতেই আমার হচ্ছে অনেক বড় কিছু কথা বলতে হবে, অনেক বিশাল একটা আলোচনা আছে, অনেক কিছু পড়তে হবে ইনশাল্লাহ। তো তার আগে বলি, এই অধ্যায় নিয়ে সবার অনেক ভীতি আছে, বুঝছো, যে ভাইয়া এত বড় একটা অধ্যায়, অধ্যায় কিছু বড় না কিন্তু এত বিশাল ইনফরমেশন, এত বিশাল উদাহরণ, এ কিভাবে মনে রাখবো ভাইয়া? দেখো ভাই, আমি আমার কথা একবার শুনে রাখো, আমি কিন্তু আর বলবো না, বুঝছো? সেটা হচ্ছে, আমি যতটুকু পড়তে বলি ততটুকু তুমি যদি পড়ো, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি ইনশাল্লাহ এখান থেকেই কমন পাবে। কারণ এই অধ্যায়ে অনেক কিছু আছে, এত কিছু পড়ে পারা যায় না, পড়া সম্ভব না। যতটুকু বলি, যেভাবে বলি, ততটুকু মনে রাখো ইনশাল্লাহ। ওকে, আমরা শুরু করব। ওকে, দেখো, আজকের অধ্যায় আমরা শুরু করব হচ্ছে কি দিয়ে? নগ্নবীজি এবং হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ দিয়ে। দেখো, দুই ধরনের উদ্ভিদ প্রজাতি, বা 2 ধরনের উদ্ভিদ আর কি। এখন নগ্নবীজি উদ্ভিদ এবং আবৃতবীজি উদ্ভিদ শুরু করতে গেলেই শুরুতেই আমাদের মনে রাখতে হবে যে এই দুইজনের 2টা ইংরেজি নাম আছে। যেটা নগ্নবীজি, তার ইংরেজি নাম হচ্ছে জিমনোস্পার্ম। কি? জিমনোস্পার্ম। দেখো, শুরুতে কিন্তু জিমের নামে একটা কথা আছে। যেটা আবৃতবীজি, সেটা হচ্ছে অ্যানজিওস্পার্ম বলা হয়। কি বলা হয়? অ্যানজিওস্পার্ম। ওকে, তো মনে রাখবা এ থেকে হচ্ছে আবৃতবীজি, সুতরাং এটা আর ভুল হবে না। আবার দেখো, জিমনোস্পার্ম বা নগ্নবীজি। দেখো, জিম যারা করে তারা কিন্তু দেখবা, জিমে যারা যায় তারা কিন্তু তুলনামূলক কি করে, একটু কম কাপড় চোপড় পরে যায়, একটু হালকা পাতলা হয়ে যায়, মানে একটু বেশি নগ্ন হয়ে যায়, তাই না? এই জন্য নগ্নবীজের ইংরেজিটা হচ্ছে জিমনোস্পার্ম, আর এতে আবৃতবীজের ইংরেজি হচ্ছে অ্যানজিওস্পার্ম, আর যেন ভুল না হয়। এছাড়াও নগ্নবীজের একটা আরেক নাম আছে, যেহেতু নগ্নবীজি। নগ্নবীজি মানে কি বলতো ভাই? নগ্নবীজি মানে হচ্ছে বীজ নগ্ন। এই জন্য একে বলা হয় ব্যক্ত বীজিও বলা হয়। একে ব্যক্ত মানে হচ্ছে কোনো কিছু ব্যক্ত করা, মানে প্রকাশ করা। এই জন্য এর বীজ যেহেতু প্রকাশিত থাকে, এই জন্য একে ব্যক্ত বীজীয় বলা হয়। এবং আবৃত বীজিতে হয় কি, বীজটা থাকে আবৃত, মানে গোপনে ঢেকে থাকে, এই জন্য একে বলে হচ্ছে গুপ্ত বীজি। ওকে, এখন দেখো, নগ্নবীজি কেন নগ্নবীজি, খেয়াল করে দেখো। প্রথম কথা হচ্ছে, তোমরা একটু আমাকে ইনবক্সে জানাও তো, তোমরা আগেই পড়ছো, বলো তো, যে ফুলের গর্ভাশয় নিষেকের পরে কিসে পরিণত হয়? সবাই লিখো, এভরিওয়ান। ফল, ফল, অনেক লিখতেছে, ফাইমা লিখছে ফল, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমরা জানি যে আমাদের উদ্ভিদের যে ফুলে যে গর্ভাশয় থাকে, সেই গর্ভাশয় পরিণত হয় হচ্ছে ফলে। আর ডিম্বক কিসে পরিণত হয় বলতো? ডিম্বক কিসে পরিণত হয়? গর্ভাশয় পরিণত হচ্ছে ফলে, আর ডিম্বক বীজে। আচ্ছা, এখন এই যে ফলের কাজই হচ্ছে বীজকে ঢেকে রাখা বা আবৃত করে রাখা। এখন নগ্নবীজি উদ্ভিদে যে ফুল হয়, সেই ফুলে কোনো গর্ভাশয় থাকে না। এখন যদি গর্ভাশয় নাই থাকে, ফল উৎপন্ন হওয়ার কোনো সুযোগই নাই। এখন যদি ফল উৎপন্ন না হয়, তাহলে ফলের যে কাজ বীজকে আবৃত করে রাখা, সেটা তারা পারবে না। তার মানে কি, বীজ থাকবে নগ্ন অবস্থায়। এই জন্যই এটাকে বলা হয় নগ্নবীজি উদ্ভিদ। এখন দেখো, শুরুতেই একটা কথা বলা আছে যে উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? থিওফ্রাস্টাস। এখন আমাদের বায়োলজির 2টা পার্ট আছে, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞানের জনক যদি থিওফ্রাস্টাস হয়,
তাহলে প্রাণীবিজ্ঞানের জনককে সবাই লিখো, এভরিওয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ, তানভীর, অর্পিতা রায়, মাহিম আজাদ, সবাই লিখছো অ্যারিস্টটল। অ্যারিস্টটল, ভালো করে খেয়াল রাখো। উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস, প্রাণীবিজ্ঞান বা জুওলজি জনক হচ্ছে অ্যারিস্টটল। ওকে, এই থিওফ্রাস্টাস সে কি করছে, তার একটা গ্রন্থ আছে, তার নাম হচ্ছে ইনকোয়ারি ইনটু প্লান্টস। এই গ্রন্থে সে সর্বপ্রথম জিমনোস্পার্ম মানে নগ্নবীজী উদ্ভিদের যে ইংরেজি নামটা সে সর্বপ্রথম ব্যবহার করেন। কে ব্যবহার করেন? থিওফ্রাস্টাস। কোথায় ব্যবহার করেন? তার গ্রন্থ ইনকোয়ারি ইনটু প্লান্টস নামক গ্রন্থে। ওকে, এবার চলে আসো 3 নাম্বার পয়েন্টটা, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইখান থেকে মেডিকেলে এই প্রশ্নটা আসছিল যে বাংলাদেশে কত প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে? 5 প্রজাতির, মনে রাখো 5 প্রজাতির। যেহেতু এইটা আসছে সুতরাং এর আশপাশ থেকে আরো প্রশ্ন চলেও আসতে পারে, সুতরাং বাংলাদেশের 2 থেকে 3 প্রজাতি নিটাম পাওয়া যায়, এটা মনে রাখতে হবে। ভাইয়া নিটাম কি জিনিস? নিটাম হচ্ছে এক ধরনের নগ্নবীজী উদ্ভিদ। ওকে, এই নাম পড়তে হবে না, একবার রিডিং পড়বা, মুখস্থ করতে হবে না, বুঝছো? ওকে, 5 নাম্বারটা খেয়াল করে দেখো। পৃথিবীতে নগ্নবীজী উদ্ভিদের 83টি গণ এবং 721টি প্রজাতি পাওয়া গিয়েছে আজ পর্যন্ত। এই মানটা, এই সংখ্যাটা একটু মনে রাখবা। এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে 4টা চিত্র আছে, 4টা চিত্রর নিচে 4টা নাম আছে। দেখো একটা হচ্ছে জিঙ্কোফাইটা, সাইক্যাডোফাইটা, নিটোফাইটা, কনিফেরোফাইটা। কেন ইম্পর্টেন্ট? বর্তমানে যত জীবন্ত নগ্নবীজ আছে সবগুলাকে 4টা বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে। কয়টা? 4টা। তারা কি কি নামগুলো বললাম। এখন দেখো জিঙ্কোফাইটা এবং সাইকাডোফাইটা, এদের যে শুক্রাণু তাদের ফ্লাজেলা আছে, মানে ফ্লাজেলা যুক্ত। নিটোফাইটা এবং কনিফেরোফাইটা, এদের শুক্রাণুর ফ্লাজেলা কি নেই, মানে ফ্লাজেলা মুক্ত। সুতরাং নগ্নবীজির 4টা প্রজাতি, 4টার ভিতরে 2টার ফ্লাজেলা যুক্ত মানে ফ্লাজেলা আছে, এবং 2টার ফ্লাজেলা নেই মানে ফ্লাজেলা মুক্ত বা ফ্লাজেলা বিহীন। ভালো করে খেয়াল করো কি কি। জিঙ্কোফাইটা এবং সাইকারোফাইটা, এই দুটোর নাম পড়ে থাকো, কারণ এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, বুঝছো? অনেক ইম্পর্টেন্ট। দেখো সাইকারোফাইটা কেন বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি এই অধ্যায়ে নগ্নবীজি যে উদাহরণ দেওয়া সেটা হচ্ছে কি সাইকাস। সেই সাইকাসটা হচ্ছে এই সাইক্যাডোফাইটা বিভাগের অন্তর্ভুক্ত। তার মানে আমরা এখান থেকেই বুঝতে পারলাম যে আমরা সাইকাস যেটা পড়বো সামনে, তারও শুক্রাণুর কি আছে? ফ্লাজেলা আছে। ওকে, তাহলে জিঙ্কোফাইটা, সাইক্যাডোফাইটা ফ্লাজেলা যুক্ত, বাকিরা মুক্ত। কিছু কথা জেনে নেই, চলো। কি কথা? দেখো এখানে তোমাদের বইয়ে সরাসরি কিছু লেখা আছে যেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। সেটা কি দেখো, প্রথমত আছে জিঙ্কো বিলোবা। জিঙ্কো বিলোবা কি জিনিস? এটা একটা নগ্নবীজী উদ্ভিদ, এটা জিঙ্কো ফাইটার অন্তর্ভুক্ত। দেখো বলা আছে জীবন্ত ফসিল। ফসিল একটা ইংরেজি শব্দ, ফসিলের বাংলা হচ্ছে জীবাশ্ম। ভাইয়া জীবন্ত জীবাশ্ম কি জিনিস? দেখো এই যে উদ্ভিদগুলা, এদের আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ঠিক একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন কিছু উদ্ভিদ পৃথিবীতে বেঁচে ছিল, তারা আজকে বেঁচে নেই, তাদের নিদর্শন পাওয়া যায় মাটির তলে জীবাশ্ম হিসেবে। কিন্তু এই যে জিঙ্কো বিলোবা বা সাইকাস, এদের যে বৈশিষ্ট্যগুলা, এই বৈশিষ্ট্যের সাথে তাদের আগে যারা ছিল তাদের মিল পাওয়া গিয়েছে। এই জন্য এই জিঙ্কো বিলোবা এবং সাইকাস, জিঙ্কো বিলোবা এবং সাইকাস, এদেরকে বলা হয়ে থাকে জীবন্ত ফসিল বা জীবন্ত জীবাশ্ম। তারপরে 2 আমরা আগেই পড়ছি জিঙ্কোফাইটা এবং সাইক্রোফাইটা ফ্লাজেলা থাকে, বাকিদের নাই। দেখো পৃথিবীতে সবচেয়ে উঁচু বৃক্ষ, তার নাম হচ্ছে সিকুয়া স্যাম্পারভিরেন্স। আরেকটা নাম আছে বইয়ে, সেটা হচ্ছে সিকুয়া জাইগান্টিয়া। দেখো জায়ান্ট মানে কি? জায়ান্ট মানে হচ্ছে বড়, তো মনে রাখবা জায়ান্ট মানে যদি বড়, এই জন্য জাইগান্টিয়া মানে হচ্ছে সবচেয়ে উঁচু বৃক্ষ। তারপর দেখো পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ হচ্ছে ব্রিসল কোন পাইন। জাস্ট নাম কয়েকবার পড়বা, মনে রাখতে হবে ইনশাআল্লাহ। এরপর দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, সেটা হচ্ছে ইফেড্রা উদ্ভিদে দিনিষেক হয়। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে ভালো করে মনে রাখো, নগ্নবীজী উদ্ভিদের দিনিষেক ঘটে না। দিনিষেক হচ্ছে দিনিষেক হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের একটি বৈশিষ্ট্য। নগ্নবীজী দিনিষেক হয় না। এখন হয় হচ্ছে একমাত্র কার? ইফেড্রা। এটা একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য, বুঝছো? ইফেড্রা দিনিষেক হয়। এখন ভাই দিনিষেক ব্যাপারটা কি জিনিস? দেখো এই যে দেখো ডিম্বক, এই ডিম্বকের এদিকে থাকবে হচ্ছে ধরো ডিম্বাণু, পাশে থাকবে সহকারী কোষ, এদিকে থাকবে প্রতিপাদ কোষ, আর মাঝে থাকবে কি সেকেন্ডারি নিউক্লিয়াস।
এখন আমরা জানি পরাগনালিকা হয়ে দুইটা পুংগ্যামিট প্রবেশ করে, তাই না? দুইটা পুংগ্যামিট বা দুইটা শুক্রাণু, দুইটার একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়, মিলে এখানে কি তৈরি করে? জাইগোট। আরেকটা শুক্রাণু কি করে? এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, বুঝছো? তাহলে দুইটা পুংরেণু বা দুইটা শুক্রাণু, একটা মিলিত হবে ডিম্বাণুর সাথে, জাইগোট গঠন করবে, আরেকটা মিলিত হবে এইখানের সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। আর এই সেকেন্ডারি এর সাথে মিলিত হওয়ার এর নামই হচ্ছে দ্বিনিষেক, কারণ একই সাথে দুইটা মিলন হচ্ছে, এই জন্য এর নাম হচ্ছে কি? দ্বিনিষেক, বা একে ত্রিমিলন নামেও ডাকা হয়। এখন খেয়াল করে দেখো, একটা জিনিস তোমাকে এখন ভালো করে বোঝাই দেই, সেটা হচ্ছে এই যে দ্বিনিষেক, এটা হচ্ছে আবৃতবীজির বৈশিষ্ট্য। এখন যখন সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল তখন সেটা ছিল 2n অবস্থায়, বুঝছো? 2n অবস্থায়। এখন যখন আরেকটা শুক্রাণু আসবে তখন সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে 3n। এখন এই যে এটা মিলিত হলো, এটার নামই হচ্ছে কি? এন্ডোস্পার্ম। এটার নামই কি? এন্ডোস্পার্ম। তার মানে আবৃতবীজের ক্ষেত্রে এই এন্ডোস্পার্ম হয় 3n বা ট্রিপ্লয়েড। ওকে। কিন্তু নগ্নবীজের ক্ষেত্রে কি হয়? এই নগ্নবীজের ক্ষেত্রে তোমার নিষেকের অনেক আগেই যখন তোমার হচ্ছে ডিম্বাণু বা এই তোমার হচ্ছে প্রতিপাদ কোষগুলো সৃষ্টি হয়, ঠিক তখন তখন মানে নিষেকের অনেক আগেই এই এন্ডোস্পার্ম সৃষ্টি হয়। এই জন্য নগ্নবীজের ক্ষেত্রে এদের এন্ডোস্পার্মটা হয় হচ্ছে এন, বুঝছো? মানে হ্যাপ্লয়েড। কারণ নিষেকের অনেক আগেই এদের এন্ডোস্পার্ম তৈরি হয়ে যায়, বুঝছো? এটা খেয়াল রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে। তাহলে দেখো এই ইফেড্রা হতে কি পাওয়া যাচ্ছে? ইফেড্রা হতে পাওয়া যায় হচ্ছে শ্বাসকষ্টের ঔষধ ইফেড্রিন। ইফেড্রা থেকে ইফেড্রিন। লিপ স্কার, ভাইয়া লিপ স্কার কি তো বুঝি না। আচ্ছা, দেখো এই যে পাতা, ধরো নগ্নবীজি উদ্ভিদ, ধরো এইখানে একটা পাতা ছিল, বুঝছো? এটা একটা পাতা। এখন এই পাতা যদি ঝরে পড়ে যায়, বুঝছো, ধরো ঝরে পড়ে গেছে এখান থেকে এভাবে, যখন ঝরে পড়ে যাবে তখন এই কাণ্ডের গায়ে পাতারা দাগ রেখে যায়। তো লিপ মানে হচ্ছে পাতা, আর স্কার মানে হচ্ছে দাগ। তার মানে লিপ স্কার মানে হচ্ছে পাতার দাগ। এটা একটা নগ্ন উদ্ভিদের ব্যতিক্রমী বৈশিষ্ট্য, যে যখন পাতা পড়ে যায় তখন পাতার গাছের গায়ে কি রেখে যায়? দাগ রেখে চলে যায়। ওকে। দেখো এই স্লাইডটা তোমরা দেখছো না বলো তো? এটা কিন্তু দেখছো তোমরা, তাহলে কোথায় দেখছো বলো তো একটু শুনি। দেখো এটা কিন্তু আমাদের পরিচিত একটা স্লাইড। তোমরা এটা মোটামুটি তোমাদের যে এর আগের যে লেকচারটা ছিল সেইখানে তোমরা এটা দেখছো, তাই না? আচ্ছা, আমি নিজেও তোমাদেরকে হচ্ছে এর আগের লেকচারে এই ব্যাপারটা বলছিলাম। ব্যাপারটা আসলে কি জিনিস দেখো ভাই, খুব সুন্দর একটা ব্যাপার এখানে আছে। সেটা হচ্ছে দেখো, পঞ্চম অধ্যায় শৈবাল ছত্রাক, ষষ্ঠ অধ্যায় হচ্ছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা বা মসফার্ন, এবং লাস্টে আমরা এখন যেটা পড়তেছি নগ্ন এবং আবৃত। এই যে 6টা উদ্ভিদ প্রজাতি বা উদ্ভিদের যে একটা বিভাগ, এরা হচ্ছে আমাদের বইয়ে এদেরকে অনুন্নততা থেকে উন্নত দিকে সাজাইছে, তাই না? আমি তোমাদেরকে বলছিলাম, তাই না, একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে শৈবাল ছত্রাক এবং মস বা ব্রায়োফাইটা এরা হচ্ছে কি? এরা হচ্ছে গরিব। আর বাকি নিচের তিনজন মানে পরের তিনজন এরা হচ্ছে কি? বড় লোকস, তাই না? বড় লোকস। ওকে। এখন এই বড় লোক হওয়ার কারণে কি দেখো, যে এই তিনজনের এদের নিজস্ব কোনো পরিবহন নাই, বুঝছো? নিজস্ব কোনো গাড়ি ঘোড়া নাই, ভাস্কুলার টিস্যু থাকে না, এদেরকে মূল কাণ্ড পাতায় ভাগও করা যায় না, বুঝছো? মানে গরিব যেহেতু। আর বড় লোকদের তো নিজস্ব পরিবহন থাকে, প্রাইভেট কার থাকে। তো ওদের ওদের হচ্ছে ভাস্কুলার টিস্যু আছে, এবং ওদেরকে হচ্ছে পজিটিভ মানে হচ্ছে কি ওদেরকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। তো এই ব্যাপারটা দেখো ভাইয়া, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেক ভুল করো, তো আশা করি এরপর থেকে আর ভুল করবা না। এবার চলে আসো ভাইয়া, স্পোরোফাইট আর গ্যামেটোফাইটে তো প্যাচ লেগে যায়, কি করবো? প্যাচ লাগার তো কোনো কারণই নাই ভাইয়া। দেখো স্পোরোফাইট কি জিনিস? এই যে উদ্ভিদ, ধরো ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি, এদের যে দেহকোষ, বুঝছো, এদের যে দেহকোষ, সেই কোষগুলার প্রত্যেকটা হচ্ছে 2n, বুঝছো, মানে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। আর যারা হচ্ছে গ্যামেটোফাইট, এদের যে দেহ গঠিত, সেই দেহের প্রত্যেকটা কোষ হচ্ছে এন, মানে কি হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। তো এতে আসলে তোমার প্যাচ লাগার কি আছে? প্রথম তিনজন গরিব, ওদের থাকবে এন কম, থাকবে হ্যাপ্লয়েড। হ্যাঁ, হ্যাপ্লয়েড মানে কি গ্যামেটোফাইট। পরের তিনজন বড় লোক, ওদের থাকবে 2n, মানে ডিপ্লয়েড সংখ্যক। হ্যাঁ, তার মানে ওরা কি হবে? স্পোরোফাইট। তাহলে আমি আবার বলতেছি, এটা ভুল করা যাবে না। ফার্ন বা টেরিডোফাইটা, নগ্নবীজি এবং আবৃতবীজি, এই তিনজন হচ্ছে কি? এই তিনজন হচ্ছে স্পোরোফাইটিক, বাকি তিনজন হচ্ছে গ্যামেটোফাইটিক। ওকে।
আচ্ছা, এখন তোমাদের জন্য একটা পোল আছে, সবাইকে ইনশাল্লাহ পারতে হবে কিন্তু, বুঝছো? খুবই সহজ একটা এমসিকিউ, প্রত্যেকে অ্যান্সার করবা দ্রুত, বুঝছো? সময় হাতে খুবই কম, প্রত্যেকে দ্রুত অ্যান্সার করবা। সময় তোমাদের 30 সেকেন্ড সময় দিলাম, দ্রুত অ্যান্সার করো, বুঝছো? সবাই প্রত্যেকে, ভুল করা যাবে না, এটা খুবই সহজ একটা এমসিকিউ। অনেকে অ্যান্সার করতেছো, অনেকেই, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে অনেকে ভুল করতেছো, কিন্তু সাবধান, ভুল করা যাবে না, ঠিক আছে? কেউ কেউ কিন্তু মহা ভুল করতেছো, কারো কারো তো ফাঁসি দেওয়া দরকার, এরকম ভুলও করতেছো, বুঝছো? আমি বারবার বলছি কিন্তু, চারটা ছিল বিভাগ, ওখানে চারটা বিভাগের ভিতরে দুইটার হচ্ছে ফ্লাজেলা যুক্ত, মানে ফ্লাজেলা আছে, দুইজনের মুক্ত, তাই না? ওকে, তোমাদের সময় শেষ। এখন হচ্ছে দেখো তোমাদের আমল নামার কি অবস্থা, ঠিক আছে? ওকে, দেখো, তারপরেও 29% ভুল করছো। দেখো, আমি বলছিলাম জিঙ্কোফাইটা এবং হচ্ছে সাইকাডোফাইটা এরা হচ্ছে ফ্লাজেলা যুক্ত, বাকিরা হচ্ছে ফ্লাজেলা মুক্ত, ঠিক আছে? এখন এই যে করিমোফাইটা, ঘর নাম্বার যে অপশন, করিমোফাইটা, এই যে 8 জন অ্যান্সার করছো, এই 8 জন কারা? এদেরকে তো ফাঁসি দেওয়া দরকার। দেখো, করিমোফাইটা বলতে কিছু নাই, আমি হচ্ছে করিমের নাম থেকে করিমোফাইটা দিছিলাম, বুঝছো? তারপরেও এটা অ্যান্সার করছো। শোনো, যারা ভুল করছো আর ভুল করা যাবে না, ভালো করে খেয়াল রাখো যে কোনগুলা ভুল হতে পারে, ঠিক আছে? বারবার পড়লে ইনশাল্লাহ মনে থাকবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন দেখো, একটা কথা শুনে রাখো ভাই, ছোটখাটো পড়া কোথাও ফেলে যেতে নাই, আমরা কিন্তু ফেলে যাই না আসলেই, বুঝছো? দেখো, আমি কিন্তু এটা গত লেকচারেই বলছিলাম, আজকে আর বেশি কিছু বলবো না। তোমাদের ওই যে সেন্ট মার্টিনের একটা গল্প বলছিলাম, তাই না? মনে আছে? কার কার মনে আছে বলো তো দেখি, কার কার মনে আছে গল্পটা? সেই টুরু লাভের গল্প সবার আছে, তাই না? আচ্ছা, তাহলে সেই আমরা বলছিলাম যে সঙ্গী ফেলে ভেসে যায় না, তাই না? তার মানে হচ্ছে ফ্লোয়েমে থাকবে নাকি? ফ্লোয়েমে থাকবে না সঙ্গী কোষ, আর জাইলেমে থাকবে না কি? ভালো করে খেয়াল করো, জাইলেমে থাকবে না হচ্ছে ভেসেল, রাইট? তাহলে ফ্লোয়েমে থাকবে না সঙ্গী কোষ, জাইলেমে থাকবে না ভেসেল। ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোথায় বলো তো, কোথায় থাকবে না? নগ্নবীজি উদ্ভিদে। ওকে, এবার আসো, নগ্নবীজি উদ্ভিদ নিয়ে আমরা অল্প একটু পড়াশোনা করব। তো মোটামুটি দেখবা খুবই সহজ, এখানে কঠিন কিছু নাই, দেখবা অনেক কিছু আমি আগেই বলে চলে আসছি। আচ্ছা, সেটা কি? প্রথমটা দেখো, স্পোরোফাইট, এদের যে দেহ মূল উদ্ভিদ সেটা স্পোরোফাইট, জানি আমরা। অসম রেণুপ্রস্থ জিনিসটা কি জিনিস ভাই? অসম মানে হচ্ছে অসমান, মানে এদের যে পুং রেণু এবং স্ত্রী রেণু, একটা হয় বড়, স্ত্রীটা হয় বড়, এদের ওটাকে বলা হয় মেগা স্পোরোফিল, আর পুরুষটা হয় ছোট, এই জন্য তাকে বলা হয় হচ্ছে মাইক্রো স্প্রোফিল, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বারটা দেখো, যে এখানে মাইক্রো হবে, অ্যাকচুয়ালি মাইক্রো স্প্রোফিল হবে। তো এটা কি জিনিস দেখো, জাস্ট সহজ কথা, এটা আমরা পরে বুঝবো, জাস্ট এখন নামটা পড়ে রাখো, যে এই মাইক্রো স্প্রোফিল বা পুংরেণুপত্র এরা একসাথে অবস্থান করে একটা কোণ তৈরি করে। সেটা কিভাবে আমরা সেটা পরে দেখবো। আচ্ছা, এখন দেখো, ডিম্বক, ডিম্বক সাধারণত তৈরি হয় হচ্ছে গর্ভাশয়ের ভেতরে, কিন্তু এদের তো গর্ভাশয় নাই, তাহলে এদের ডিম্বক কি থাকবে? নগ্ন অবস্থায় থাকবে। আচ্ছা, এদের পরাগায়নকালে পরাগরেণু ডিম্বক রন্ধ্রে পতিত হয়, এবং এরা হচ্ছে এদের বায়ু পরাগায়ন ঘটে। সাইকাস বা নগ্নবীজি এদের হচ্ছে বায়ু পরাগায়ন ঘটে। এটা আমরা আগে জানি। মেগাস্পোরোফিল মানে স্ত্রী অনুপাত্রে কি হয় না, কোনো গর্ভাশয় তৈরি হয় না। এখন গর্ভাশয় না থাকলে তার গর্ভদণ্ডও থাকবে না, মুন্ডও থাকবে না, বুঝছো? আর গর্ভাশয় না তৈরি হলে আমরা জানি ফল থাকবে না, আর যদি ফল না থাকে সে খোলা থাকবে, বীজটা, বীজ থাকবে নগ্ন। দিনিশেক নেই, এটা আমরা জানি। থাকে কাদের? ইফেড্রাদের। ওকে, এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড, এন্ডোস্পার্ম কি জিনিস সেটা আমি বলে দিছি। নগ্ন বীজির এন্ডোস্পার্ম হয় হচ্ছে বা শস্য হয় হ্যাপ্লয়েড, আর আবৃত বীজির শস্য হয় ট্রিপ্লয়েড। সবাই লেখো তো, নগ্ন হ্যাপ্লয়েড, আবৃত ট্রিপ্লয়েড, সবাই লেখো একবার ইনবক্সে। নগ্ন হ্যাপ্লয়েড, আবৃত ট্রিপ্লয়েড। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকেই লিখতেছে, সবার নাম বলতে পারতেছি না, এই জন্য দুঃখিত। তবে সবাইকেই অনেক ধন্যবাদ, তোমরা সবাই অনেক ভালো পারো, বুঝছো? অনেক বেশি রেসপন্সিভ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তারপর দেখো, এই এই যে এটা এটা আমাদের পড়া আগে, যে সঙ্গী ফেলে ভেসে যায় না, পড়ার কিছুই নাই। এবার আসো, জীবন চক্র। জীবন চক্রের আরেক নাম হচ্ছে যৌনুক্রম, বুঝছো? যৌনুক্রম আর জীবন চক্র একই জিনিস। আচ্ছা, এখন দেখো, বলা আছে জীবন চক্র অসম আকৃতির, এইটা কি জিনিস তো ভাই বুঝি না। আচ্ছা, ভালো করে শুনে রাখো, এই যে নগ্নবীজি উদ্ভিদ, এটা তো একটা স্পোরোফাইটিক উদ্ভিদ, তাই না? এটা নিয়ে কারো কনফিউশন নাই। কিন্তু তার মানে এই না এদের জীবনে সারা জীবন ধরে এরা স্পোরোফাইটিক থাকবে, এমন না।
এদের জীবনের একটা সময়, সেটা খুব সংক্ষিপ্ত হতে পারে, কিন্তু সেই সময় তাদের জীবনে গ্যামেটোফাইটিক দশা আসতে পারে, বুঝছো? জননের সময় গ্যামেটোফাইটিক দশা চলে আসে। তার মানে একটা উদ্ভিদের জীবনে স্পোরোফাইটিক দশা এবং গ্যামেটোফাইটিক দশা পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো এই যে একটা উদ্ভিদের জীবনে স্পোরোফাইট এবং গ্যামেটোফাইটের যে পর্যায়ক্রমিক আবর্তন, এই আবর্তনকেই বলে হচ্ছে জীবনচক্র বা জনুক্রম। ক্লিয়ার? ওকে। এখন দেখো যে অসম মানে কি ভাই? অসম মানে হচ্ছে এই যে বললাম যে এই যে নগ্নবীজি, এদের স্পোরোফাইটিক দশা আছে, গ্যামেটোফাইটিক দশাও আছে, কিন্তু এদের জীবনচক্রে স্পোরোফাইটিক দশাটা হচ্ছে অনেক বেশি সময় জুড়ে থাকে, আর গ্যামেটোফাইট থাকে হচ্ছে কম সময় ধরে। এই জন্য একে বলা হয় অসম আকৃতির জনক্রম বিশিষ্ট একটা উদ্ভিদ। আচ্ছা, এইবার দেখো ইংরেজিতে কিছু লেখা আছে, ফুড ফর থট মানে চিন্তার খোরাক। দেখো হেটেরোমরফিক মানে হচ্ছে এটাই যে দুইটা ভিন্ন ভিন্ন, হেটেরো মানে অসমান, দুইটা অসমান দশা আছে। দেখো ডিপ্লোবায়োন্টিক গ্রেটার দ্যান হেটারোবায়োটিক, এটা আসলে হবে হ্যাপ্লোবায়োন্টিক, বুঝছো? হেটারোবায়োটিক না, এটা হবে হচ্ছে হ্যাপ্লোবায়োন্টিক। তো এই ডিপ্লোবায়োন্টিক মানেই হচ্ছে স্পোরোফাইট বা ডিপ্লয়েড দশা, আর হ্যাপ্লোবায়োন্টিক মানেই হচ্ছে গ্যামেটোফাইটিক বা হ্যাপ্লয়েড দশা। তো এদের জীবনে কি হবে? ডিপ্লোবায়োন্টিক দশাটা হবে বড়, হ্যাপ্লোবায়োন্টিক হবে ছোট। সুতরাং কনফিউশনের কোনো সুযোগই নাই। দেখো আমরা ইফেড্রা ইফেড্রা মানে করে আসলাম একটু আগে, অনেক জিকির করলাম ইফেড্রা নিয়ে। সেই ইফেড্রা দেখতে হচ্ছে এরকম, সাইন্টিফিক নেম পড়তে হবে না, ইফেড্রা নামটা মনে রাখলেই হবে। জিঙ্কো বিলোবা পড়ে আসলাম, জীবন্ত জীবাশ্ম, এই সেই জিঙ্কো বিলোবা। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, এখন একটা জিনিস আমরা পড়বো, বুঝছো? সেটা হচ্ছে পাতা নিয়ে। খুবই সহজ একটা ব্যাপার, জাস্ট একটু খেয়াল করো। এই যে এটা একটা আমের পাতা, হ্যাঁ? তো দেখো এটা একটা সরল পাতা। সরল কেন? দেখো এর মাত্র একটাই পত্রফলক আছে, এবং এর যে মধ্যশিরা, এটা দেখো বাইরের যে খাস সেটা মধ্যশিরাকে স্পর্শ করে নাই। দেখো এটাও দেখো বাইরের খাসগুলা কিন্তু মধ্যশিরা পর্যন্ত যায় না, এটা গ্যাপ আছে। তো যাদের ক্ষেত্রে একটা মাত্র পত্রফলক থাকবে এবং সেই পত্রফলকের খাসগুলা মধ্যশিরা পর্যন্ত যাবে না, তাদেরকে বলা হয় সরল পত্র। তাহলে ভাই যৌগিক পত্র কারা? যৌগিক পত্র হচ্ছে এই দেখো এই পুরাটা, কিন্তু এটাকে আমরা একটা পাতা বলি। একটা এই পুরাটা একটা পাতা, আবার তার ভিতরে ছোট্ট প্রত্যেকটা এটাকে আমরা একটা পাতা বলি। তার মানে পুরাটা একটা যৌগিক পাতা, তার ভিতরে ছোট্ট ছোট্ট কি মৌলিক পাতা আছে, তাই না? এগুলাকে বলে যৌগিক পত্র, মানে একাধিক পত্রফলক থাকবে এবং মধ্যশিরা পর্যন্ত যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন ভাইয়া অচূড় পক্ষল এবং সচূড় পক্ষল কি জিনিস ভাই, এটা তো বলেন। আচ্ছা, এটা খুবই সহজ। দেখো এই যে চূড়ায় একটা পাতা আছে না? চূড়ায় পাতা থাকলে তার নাম সচূড়, মানে পাতা আছে এমন পক্ষল। ওকে। আর অচূড় কি? পাতা নেই। আচ্ছা ভাই, পক্ষল কি জিনিস এটা তো বললেন না। আচ্ছা, পক্ষলটা হচ্ছে দেখো এই যে পাতা, দেখো এই একটা পক্ষ থেকে এই এদিকে একটা পাতা গিয়েছে, আবার এইদিকে একটা পাতা গেছে, দেখো একই জায়গা থেকে, এটাকে বলা হচ্ছে পক্ষল, মানে একই পক্ষ থেকে। দেখো তোমাদের বইয়ে অনেক উদাহরণ আছে, আমি যদি না বলি, আমি যদি বলি এটা, আমি যেগুলো বলবো যে এটা পড়তে হবে, তোমরা সেগুলো পড়বা, বুঝছো? যেগুলা না বলি ওগুলা পড়তে হবে না। আর এছাড়াও তোমাদের দাগানো বই দেওয়া হবে পিডিএফ আকারে, দাগানো বই যেগুলো দাগানো থাকবে তোমরা সেগুলো ভালো করে পড়বা। ওকে। আর উদাহরণ নিয়ে চিন্তা করার দরকার না, আমি বলে দিব কিভাবে পড়তে হবে, কিভাবে মনে রাখতে হবে, কোনো চিন্তা নাই। তাহলে দেখো এক পক্ষল, দ্বিপক্ষল, ত্রিপক্ষল কি জিনিস ভাই? এটা খুবই সহজ। দেখো ধরো একটা মাত্র শাখা, সেখানে পাতা আসছে, এটা হচ্ছে এক পক্ষল। যদি এমন হয় একটা শাখা আছে, সেখান থেকে একটা বের হয়েছে, সেখানে পাতা, বুঝছো? এরকম, এটা হচ্ছে দ্বিপক্ষল। যদি এমন হয় একটা শাখা, সেখান থেকে উপশাখা বের হলো, উপশাখা থেকে আরেকটা পাতা বের হলো, বুঝছো? এটা হচ্ছে ত্রিপক্ষল। এটা হচ্ছে এক পক্ষল, দ্বিপক্ষল, ত্রিপক্ষল। খুবই সহজ, চিত্র খেয়াল করলেই ইনশাআল্লাহ বুঝতে পারবা। ওকে, এই স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মনোযোগ দাও কিন্তু। ওকে, দেখো এইটা খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেলে আসার মতো। তার আগে তোমরা একটু আমাকে বলো তো, সাইকাস উদ্ভিদ দেখছো কে কে? ইনবক্সে জানাও তো একটু, কে কে সাইকাস দেখছো? আমি অনেকেই দেখছো। কারণ কি? কারণ এখন বর্তমানে মোটামুটি তোমার অনেক জায়গায় সাইকাস দেখা যায়, দেখবা অনেক অফিস আদালত, বুঝছো? এর সামনে দেখবো যে সাইকাস লাগানো আছে, দেখছো? এই একটা সাইকাসের উদ্ভিদ, খুব সুন্দর, মানে দেখতে অনেকটা আমরা নারিকেল গাছ বা হচ্ছে পাম গাছ, হ্যাঁ, এদের মতো দেখতে অনেকটা, তাই না? নারিকেল, খেজুর বা পাম গাছ তো দেখতে ফার্নের মতো দেখতে অনেকটা। ওকে, সাইকাস গাছ। ওকে, দেখা শেষ, এবার চলে আসো বৈশিষ্ট্য আমরা পড়বো। ভালো করে মনে রাখো, যেহেতু সাইকাস একটা নগ্নবীজ উদ্ভিদের মানে উদাহরণ, এই জন্য নগ্নবীজের সাথে এর ম্যাক্সিমাম বৈশিষ্ট্যই কি মিল থাকবে। এই জন্য যেগুলো মিল এখানে নেই, আমি শুধু সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে,
প্রথম কথা স্পোরোফাইট, এটা আসলে খুবই সহজ। কাণ্ড 8 থেকে 14 ফুট উঁচু হতে পারে, ঠিক আছে। পাতা পক্ষল যৌগিক। পক্ষল যৌগিক কি জিনিস সেটা কিন্তু নিয়ে আর কনফিউশন থাকা কি উচিত না, তাই না? ওকে, তারপর দেখো সাইকাসের পাতা আসলে দুই রকম, বুঝছো? ভালো করে মনে রাখো, সাইকাসের পাতা দুই রকম। কি কি? একটা হচ্ছে পর্ণপত্র, আর একটা হচ্ছে বাদামি বর্ণের রোমশ স্বল্কপত্র। দেখো এখানে আমরা যে পাতা যেটা দেখতেছি, বুঝছো, এই যে এইটা, এইটা আসলে পর্ণপত্র, বুঝছো, এইটাই পর্ণপত্র। তাহলে স্বল্কপত্র কি? তোমরা যারা খেজুর গাছ বা নারিকেল গাছ দেখছো, দেখবা যে পাতার ঠিক নিচেই এরকম জায়গাতে বাদামি বর্ণের কিছু এরকম পাতলা পাতলা তোমার চিয়া থাকে, বুঝছো, পাতলা কাগজের মতো, বুঝছো। এগুলোকে আঞ্চলিকভাবে বিভিন্ন নামে ডাকা হয়, তবে এইগুলাই হচ্ছে বাদামি বর্ণের স্বল্কপত্র, বুঝছো, দেখতে বাদামি হয় এবং এর নাম হচ্ছে স্বল্কপত্র। কে কে দেখছো বলো তো একটু এগুলা, এই স্বল্কপত্র দেখছো কে কে? খেজুর গাছের নিচে আছে, হ্যাঁ, নারকেল গাছের নিচে আছে, একটু ভালো করে খেয়াল করলে ইনশাল্লাহ বুঝতে পারবা। অনেকেই দেখছো, থ্যাংক ইউ, দেখলে অনেক ব্যাপারটা মানে বুঝতে অনেক সুবিধা হয়। ওকে, এবার আসো মূলে। সাইকাসের মূলে নিয়ে অনেক কাহিনী আছে, বুঝছো, এই নষ্ট একটা মূল। কি কাহিনী? এই সাইকাসের প্রাথমিক পর্যায়ে এদের মূল হয় প্রধান মূল, মানে অনেক গভীরে যায়, বুঝছো, মাটির গভীরে যায়। কিন্তু একটা পর্যায়ে কি হয়, এদের এই প্রধান মূল নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে অস্থানিক মূল তৈরি হয়, মানে যেটা হচ্ছে অস্থায়ী। এখন এই পর্যন্তই শেষ না, এরপরে কি হচ্ছে দেখো, এই যে অস্থানিক মূল, এর ভিতরে কাজ করে দুটো শয়তান, বুঝছো, শয়তানের নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। তাদের নামগুলো খুবই ইম্পর্টেন্ট, নস্টক এবং অ্যানাবেনা। তার মানে নস্টক এবং অ্যানাবেনা, সবাই লেখো তো, নস্টক অ্যানাবেনা, এই দুইজন, এই নাম দুটো লেখো সবাই। নস্টক এবং অ্যানাবেনা এই দুইজন সায়ানোব্যাকটেরিয়া কি করে, তারা হচ্ছে সাইকাসের মূলের উপরে কাজ করে, মূলটাকে নষ্ট করে ফেলে। এবং একটা পর্যায়ে ধরো এই হচ্ছে মাটি, ঠিক মাটির উপরে মূলগুলো দেখতে এরকম লাগে, বুঝছো, গুচ্ছ আকারে বা এরকম মূল তৈরি হয়ে যায়। এখন এদের দেখতে ঠিক সামুদ্রিক যে প্রবাল প্রাচীর আছে, যেটাকে কোরাল বলা হয়, দেখতে একটা কোরালের মতো দেখা যায়, বুঝছো, এই জন্য এদের মূলকে বলা হয় কোরালয়েড মূল। তার মানে সাইকাসের মূলকে বলা হয় হচ্ছে কোরালয়েড মূল। থ্যাংক ইউ ভেরি মাচ, এখন মনোযোগ দাও সবাই। দেখো সাইকাসের মূলকে বলা হয় কোরালয়েড মূল। এখন দেখো এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে রুট টিউবালকার। দেখো রুট হচ্ছে ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে মূল। ওকে, আর টিউবারকাল মানে হচ্ছে এই যে একটু একটু উঁচু হয়ে আছে, একটু নিচু, এই যে কোথাও উঁচু হয়ে আছে, এই উঁচুটার নামই হচ্ছে টিউবারকল, বুঝছো। যেহেতু সাইকাসের মূল দেখতে টিউবারকলের মতো, এই জন্য এর মূলকে বলা হয়ে থাকে রুট টিউবারকল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন দেখো এই শেষের দিকে দুইটা ইনফরমেশন যেগুলো আসলে এমসিকিউর জন্য একদম ফেভারিট, মোস্ট ফেভারিট, পাম ফার্ন আর জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্মটা আমি আগেই বলছি। আর পাম ফার্ন কেন, এই সাইকাসের যে পাতা, এটা একই সাথে দেখতে পাম এবং ফার্ন এদের সাথে মিল পাওয়া যায়, এই জন্য এদেরকে বলা হয় পাম ফার্ন। তাহলে বলো তো সান ফার্ন কোনটা, সবাই লেখো তো, সান ফার্ন কোনটা? সান ফার্ন কাকে বলা হয় সবাই লেখো, খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। টেরিস, টেরিস। তার মানে টেরিস বা টেরিডোফাইটা এদেরকে বলে হচ্ছে সান ফার্ন, কারণ তার রোদে জন্মে। আর পাম ফার্ন হচ্ছে সাইকাস, ঠিক আছে। আচ্ছা, দেখো এই যে তুমি দেখতেছো যে আমরা একটা অধ্যায়ে একটা ইনফরমেশন দেখতেছি, ঠিক এইরকম ইনফরমেশন আর কোথায় আছে, এই যে চিন্তা করা, এটাকে বলে কোরিলেশন, বুঝছো। আমি এটা সবাইকেই বলি, আমি নিজেও এটা করতাম, যে কোরিলেশন করে পড়া। তার মানে তুমি যখন, কারণ দেখবা যে একই রকম তথ্য বোটানিতে অনেক অধ্যায় থাকবে, আবার দেখো বোটানি জুলজিতে আছে, আবার দেখবে কেমিস্ট্রিতে আছে এরকম। হ্যাঁ, তো এই যে একই রকম তথ্যগুলো যখন তুমি ফার্নের নাম শুনবা, তখন তোমার চিন্তা করতে হবে আমি সান ফার্ন কি পড়ছিলাম, পাম ফার্ন কি পড়ছিলাম। এটা যখন তুমি মনে করতে পারবা, তার মানে তোমার ওটা ভুল আর কখনোই হবে না। যদি মনে করতে না পারো, তখন কাজ কি ভাই, তখন তৎক্ষণাৎ বই খুলে দেখে নেওয়া, বুঝছো। এরকম অনেক তথ্য আছে যেগুলোকে তোমার হচ্ছে কোরিলেশন করে পড়তে হবে, আর কোরিলেশন করে পড়লে মেডিকেলে দেখবা যে সহজ জিনিস ভুল হবে না, বুঝছো। ওকে, কারণ মেডিকেলে দেখবা, মেডিকেলে কিন্তু মেডিকেলের জন্য পড়াশোনা সবাই করে, বুঝছো, কিন্তু আলটিমেটলি চান্স পাই কিন্তু সবাই না, একটা একটা অংশ চান্স পায়, একটা বড় অংশ চান্স পায় না। এর কারণটা হচ্ছে সহজ জিনিস ভুল করা, বুঝছো। সহজ জিনিস যে যত কম ভুল করবে, তার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি। এই জন্য বারবার পড়তে হয়, মুখস্থ করার চেয়ে বারবার চোখে দেখাটা বেশি ইম্পর্টেন্ট। 1 ঘন্টায় একবার রিভাইজ দেওয়া হচ্ছে 1 ঘন্টায় 2বার রিভাইজ দেওয়া বেশি ফ্রুটফুল, বেশি তোমার হচ্ছে লাভজনক। ওকে, এবার চলে আসো সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য, এটা আমরা ভালো করেই পড়বো। দেখো
প্রথম কথা, এটা আমরা প্রথম জিনিসটা পড়বো। আমি জাস্ট কি বলবো, আমি জাস্ট তোমাদের যেগুলো আগে ছিল না সেগুলো আলোচনা করতেছি। দেখো 3 নাম্বারটা, কচি পাতার ভার্নেশন সার্সিনেট, তাই না? কচি পাতার ভার্নেশনটা কেমন? সার্সিনেট। ভার্নেশন মানে হচ্ছে একটা পাতা কেমন আছে সেই অবস্থান, ইংরেজি হচ্ছে ভার্নেশন। আর কি অবস্থায় আছে? সার্সিনেট মানে কি? কুণ্ডলিত অবস্থায়, তাই না? কুণ্ডলিত ইংরেজি সার্সিনেট। এখন তার মানে দেখো, কচি পাতার ভার্নেশন সার্সিনেট বা কুণ্ডলিত। ঠিক একই রকম কথা কোথায় আছে বলতো? টেরিসের ভেতরে আছে। সেটা কি ছিল? দেখো ওখানে একটা ব্যাপার আছে, ক্রোজিয়ার এবং সার্সিনেট দুইটার ভেতরে কি লেগে যায় বলতো? প্যাচ লেগে যায়। আজকের পর থেকে আর কারোর প্যাচ লাগবে না, ভালো করে খেয়াল করে দেখো। এই যে কচি পাতা, ফার্নের ক্ষেত্রে এই কচি পাতার নামটাই হচ্ছে ক্রোজিয়ার, বুঝছো? কচি পাতার নাম ক্রোজিয়ার। আর এই কচি পাতা বা ক্রোজিয়ার যে অবস্থায় থাকে তার নাম হচ্ছে সার্সিনেট বা ভার্নেশন সার্সিনেট। ওকে, 4 নাম্বারটা দেখো, এটাও তোমাদের জাতীয় প্রশ্ন ভাইয়া, ট্রান্সফিউশন টিস্যু কি জিনিস সেটা বুঝি না। দেখো আজকে বুঝবো। আমরা পড়ছিলাম না, তোমরা একটু লিখে তো, যে নগ্নবীজি উদ্ভিদের বা সাইকাসের জাইলেমে কি থাকে না বলো তো? জাইলেমে কি থাকে না? সবাই লেখো, খুব ইম্পর্টেন্ট। জাইলেমে কি থাকে না? ভেসেল। থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে আমরা জানি সবাই যে জাইলেমে থাকে না হচ্ছে ভেসেল, রাইট? আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। তাহলে এই যে জাইলেমে যে ভেসেল থাকে না, তো ভেসেলের বা জাইলেমের কাজই হচ্ছে কি বলতো? ভেসেলের কাজই হচ্ছে পানি পরিবহন করা। এখন এই নগ্নবীজি বা সাইকাসের তো ভেসেল নাই, তাহলে এরা কি পানি পরিবহন করবে না? করবে। কিভাবে? এই করার জন্যই এদের কাণ্ডে বিশেষ এক ধরনের টিস্যু তৈরি হয়, যে টিস্যুগুলোর কাজই হচ্ছে একটা টিস্যু থেকে আরেকটা টিস্যুর ভিতরে পানি বা অন্যান্য যে পদার্থ তাদের পরিবহন দরকার তাদেরকে পরিবহন করা। এখন এই যে একটা টিস্যু থেকে আরেকটার ভিতরে ঢুকাই দিচ্ছে বা প্রবেশ করতেছে, এই রকম প্রবেশের ইংরেজি নাম হচ্ছে ট্রান্সফিউশন। কি? ট্রান্সফিউশন। যেহেতু এই টিস্যু ট্রান্সফিউশন করতেছে, এই জন্য এর নাম হয় ট্রান্সফিউশন টিস্যু। তার মানে এই ট্রান্সফিউশন টিস্যু এটা হচ্ছে সাইকাসের একটা অনন্য বৈশিষ্ট্য। আশা করি সবার ক্লিয়ার। তারপর দেখো হেটারোস্পোরিক, এটা আমি আগেই বলছি যে এদের যে পুং এবং স্ত্রী রেণু এরা হচ্ছে আলাদা আলাদা হয় দেখতে, একটা বড় একটা ছোট হয়। ওকে, বাতাসের দ্বারা পরাগায়ন হয় বলছি। লাস্টের এটা কিন্তু মেডিকেলের প্রশ্ন ভাইয়া, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু মনে রাখতেই হবে। আমি আগে বলছিলাম সাইকাডোফাইটা, সেখান থেকে সাইকাস, তার মানে এরা হচ্ছে ফ্লাজেলা যুক্ত বা ফ্লাজেলা বিশিষ্ট। এখানে কিছু কথা বলা আছে যে এই সাইকাসের যে শুক্রাণু সেটা হচ্ছে উদ্ভিদ কুলে সবচেয়ে বৃহৎ। সবাই লেখো, সবচেয়ে বড় লাটিমের মতো। সবাই লেখো, সবচেয়ে বড় লাটিমের মতো, ফ্লাজেলা যুক্ত, এজন্য সচল। সবচেয়ে বড় লাটিমের মতো, সচল, বহু ফ্লাজেলা বিশিষ্ট। ফ্লাজেলা আছে কয়টা? বহু ফ্লাজেলা বিশিষ্ট। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। একবার লিখলে দেখবে এখনই তোমার মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা বলি সবচেয়ে বড় লাটিমের মতো, সচল এবং বহু ফ্লাজেলা বিশিষ্ট। ওকে, এইবার দেখো কোরিলেশন, বুঝছো? কোরিলেশন কাকে বলে একটু দেখো। আচ্ছা, তার নগ্নবীজির দেখো, নগ্নবীজির কিন্তু কিছু প্রজাতির তোমার হচ্ছে ফ্লাজেলা থাকে, কারো থাকে না। এছাড়া দেখো আবৃতবীজি যারা আছে, যারা হচ্ছে আবৃতবীজি, এদের কিন্তু ফ্লাজেলা কি থাকেই না। টেরিস, টেরিসের ফ্লাজেলা থাকে, সেটা হচ্ছে বহু ফ্লাজেলা, বুঝছো? তার মানে টেরিস এবং সাইকাস, ফার্ন এবং সাইকাস, এদের সাথে মিল আছে। এই জন্য সাইকাসেরও বহু ফ্লাজেলা বিশিষ্ট, টেরিসেরও বহু ফ্লাজেলা বিশিষ্ট। এবার হচ্ছে ব্রায়োফাইটা। তোমার লেখো তো একটু, ব্রায়োফাইটার কয়টা বলো তো একটু। ব্রায়োফাইটা কয়টা ফ্লাজেলা আছে? কে কে বলতে পারবা? থ্যাংক ইউ ফাতেমা খাতুন, তনুশ্রী সাহা, আহ, অনেকেই বলতেছো, সব নাম পড়তে পারতেছি না। আচ্ছা, দেখো ব্রায়োফাইটা, এই নামটা শুরু হচ্ছে কি দিয়ে? ইংরেজি বি অক্ষর না? বি কত নম্বর অক্ষর? 2 নম্বর অক্ষর। এই জন্য ব্রায়োফাইটা শুক্রাণু হবে 2 ফ্লাজেলা বিশিষ্ট। তাহলে এই যে যত শুক্রাণুর ফ্লাজেলা ব্যাপারে কথা আছে আমরা সব একসাথে পড়ে ফেলবো, বইয়ের একটা পেজে লিখে রাখবে এক জায়গায় কোনায় কানায়। এরকম লিখলে তোমার আর ভুল হবে না, বুঝছো? ওকে, এইবার দেখো আমরা একটু রিক্যাপিচুলেট করবো। সেটা হচ্ছে কি যে আমরা আমরা আগে থেকেই বলতেছি যে ফার্নের সাথে আসলে অনেক মিল আছে। সেই মিলগুলো দেখো খুবই সহজ, সবগুলোই পড়ে ফেলছি। তোমরা একটু এখান থেকে দেখে নিবা, বুঝছো? এই সবগুলো মিল, কি কি মিল আছে পড়বা। উভয় স্পোরোফাইট, উভয় উভয় বড় লোক, উভয় পক্ষল যৌগিক, উভয় পাতা কুণ্ডলী থাকে, হ্যাঁ, উভয় শুক্রাণু কি বহু ফ্লাজেলা যুক্ত, সবগুলো আমি বলে ফেলছি। ওকে, আচ্ছা, এইবার কি করবো বলো তো? এবার একটা আমি পোল দিব তোমাদেরকে।
ঠিক আছে, এই পোলটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই পারবা আমি আশা করি ইনশাল্লাহ। সবাই অ্যান্সার করবা কুইক, 30 সেকেন্ড সময়, হাতে সময় খুবই কম, দ্রুত অ্যান্সার করবা। নিচের কোন উদ্ভিদটি গ্যামেটোফাইটিক? ভালো করে খেয়াল করে দেখো। প্রথমে টেরিডোফাইটা আছে, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম এবং ব্রায়োফাইটা। এটা কিন্তু 100% হওয়া উচিত, কারণ আমি ভালো করে বলে দিচ্ছি যে কারা গরিব আর কারা হচ্ছে বড় লোক। দ্রুত দ্রুত সবাই, অনেকেই ভুল করতেছো, যারা ভুল করতেছো আর একবার দেখো, দেখে একটু অ্যান্সার করে দেখো, বুঝছো? ভুল করা যাবে না, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো, দ্রুত দ্রুত, সময় আসলে খুব বেশি নাই। কুইক কুইক। ওকে ওকে, থ্যাংক ইউ। আসলে আমরা বেশি সময় নিতে পারতেছি না। যারা অ্যান্সার করছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন দেখো আমল নামার কি অবস্থা, অনেকেই ভুল করছো। দেখো, আমি বলছিলাম যে প্রথম তিনজন মানে শৈবাল, ছত্রাক এবং ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা আরেকটা নাম হচ্ছে মস, এরা তিনজন গরিব। গরিব হলে তারা হবে গ্যামেটোফাইটিক বা হ্যাপ্লয়েড। আর ক খ গ হচ্ছে কি, এরা বড় লোক, ওরা তো স্পোরোফাইটিক, বুঝছো? তাহলে এটা ভুল করা যাবে, যারা ভুল করছো তারা আবার শুনে নাও, এটা কোনোভাবে ভুল করা যাবে না ভাইয়া। আজকের পর থেকে যেন আর ভুল না হয় ইনশাআল্লাহ। ওকে, তো এবার আসো, আমরা হচ্ছে কি করব, আমরা একটু কম গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, বুঝছো? এই সাইকাসের জনন নিয়ে আসলে সবার মাথা খারাপ হয়, এ ভাই এই বুঝি না এটা কি হয়। আরে ভাইয়া, তোমার এটা বোঝার দরকার নাই, বুঝছো? কেন? কারণ দেখো, তোমার মেডিকেল পরীক্ষায় তোমার কখনোই আসবে না যে তুমি সাইকাসের জনন বর্ণনা করো, কখনোই আসবে না, বুঝছো? তো যে জিনিস না আসবে পরীক্ষাতে তা নিয়ে মাথা খারাপ করে লাভ আছে নাকি? আমাদের কোনো কোনো লাভই নাই, শুধু শুধু সময় নষ্ট হবে। এবং এই জিনিস মাথায় ঢুকাইলে মাথার অনেক জায়গা দখল হয়ে যাবে। এই জন্য সাইকাসের জনন থেকে যতটুকু দরকার, যতটুকু বোঝার দরকার, ততটুকু আমি তোমাকে বলে দিচ্ছি, বোঝাচ্ছি। যতটুকু দরকার না ততটুকু দরকার নাই। ওকে, এখন দেখো, প্রথম কাজটা, সাইকাস জনন দুই রকম, একটা হচ্ছে অযৌন আর একটা যৌন। অযৌন দুই রকম হয়, একটা মুকুলের মাধ্যমে হয়, একটা হচ্ছে বুলবিলের মাধ্যমে। ঠিক আছে, বুলবিল জিনিসটা তোমরা হয়তো বুঝতে পারবে না হয়তো। দেখো, এই ধরো সাইকাসের একটা গাছ, তো ঠিক এই যেখানে শল্কপত্র ছিল না, ওইখান থেকে একটা বুলবিল মানে একটু এরকম মোটা কিছু একটা আলুর মতো তৈরি হয়, বুঝছো? বুলবিল। এই বুলবিল একটু পরে মাটিতে যখন পড়ে, অঙ্কুরিত হয়, তখন এখান থেকে নতুন একটা চারা গাছ সৃষ্টি হয়। এটা হচ্ছে বুলবিলের মাধ্যমে। ওকে, এবার আসো যে সাইকাসের জন্য দেখো, সাইকাস ভিন্নবাসী মানে কি, এদের স্ত্রী এবং পুরুষ এরা হচ্ছে আলাদা আলাদা উদ্ভিদ থাকবে। মানে একটা উদ্ভিদ যদি পুরুষ থাকে সেখানে স্ত্রী হবে না, সেটা পুরুষ উদ্ভিদ, এবং স্ত্রীটা আলাদা আলাদা, এটা হচ্ছে ভিন্নবাসী, আলাদা বাস করে, বুঝছো? আচ্ছা, এখন দেখো এই দুইটা, আচ্ছা আমি বলতেছি কি যে পুং সাইকাস উদ্ভিদে যে পুং রেণুপত্র বা হচ্ছে মাইক্রো স্পোরোফিল, খেয়াল করে দেখো, এই যে প্রত্যেকটা হচ্ছে একটা মাইক্রো স্পোরোফিল, এরা একসাথে মিলে এরকম একটা পুং স্ট্রোবিলাস বা একটা কোণ তৈরি করে। হ্যাঁ, ওকে, তো দেখো যে সেই কোণটা, এখন একটা পুং রেণুপা দেখতে অনেকটা এরকম, খেয়াল করে দেখো, আমি আঁকাচ্ছি। দেখতে অনেকটা হচ্ছে এইরকম, অনেকটা আমি ভালো আঁকাতে পারি না যদিও, এরকম দেখতে। তো এই যে মাথাটা সুসালো, বুঝছো, এটাকে বলা হয় অ্যাপোফাইসিস। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপোফাইসিস। এখন এই পুং রেণুপত্রের উপরে কিছু কিছু কি হয়, স্পোরাঞ্জিয়া, বুঝছো, জমা হয়। এই প্রত্যেকটা ফোটাকে বলতেছে স্পোরাঞ্জিয়া। আর এরকম যখন 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়া একত্রিত হচ্ছে, তখন তাকে বলতেছে সোরাস। ঠিক আছে, তাহলে এই গোলটা ধরে সোরাস। এই সোরাস থেকে স্পোর মাতৃকোষ উৎপন্ন হয়, যেটা 2N, এর হয় মায়োসিস, হয়ে যায় শুক্রাণু, এটা N হয়ে যায়, হ্যাপ্লয়েড হয়ে যায়। ঠিক আছে, আর এটা আমরা আগেই পড়ছি। এখন স্ত্রীতে কি হয়, আমি আগে বলছিলাম এদের গর্ভাশয় থাকে না, যার কারণে কি হয়, ডিম্বক থাকে নগ্ন অবস্থায়, ডিম্বকের কালার দেখো লাল রঙের, বুঝছো? আচ্ছা, এখন এই ডিম্বকের ভিতরে হয় স্ত্রীণু 2N, এর মায়োসিস হয়, হয়ে এটা হ্যাপ্লয়েড হয়ে যায়, স্ত্রীণু হয়ে যায়। এখন রেণু থেকে ডিম্বাণু হওয়ার আগে আর্কিগোনিয়াম তৈরি হয়। আর্কিগোনিয়াম কি জিনিস? আর্কি মানে হচ্ছে আদি, আর্কি মানে হচ্ছে আদি, আর গনিয়া মানে হচ্ছে জননাঙ্গ, বুঝছো, আদি জননাঙ্গ। এটা একটা সাইকাসের অনন্য বৈশিষ্ট্য, এটুকু মানে মাথায় রাখবা আর কি, বুঝছো, যে আর্কিগোনিয়াম নগ্নবীজদের একটা অনন্য বৈশিষ্ট্য। এটুকু পড়লে হবে। এরপরে শুক্রাণু তৈরি হলো, ডিম্বাণু তৈরি হলো, এখন যা হওয়ার সেটা হবে। আচ্ছা, আমরা একটু আগে পড়ে আসলাম না, সাইকাসের হচ্ছে তোমার কি, দেখতে লাটিমের মতো। তো এই দেখো, সাইকাস শুক্রাণুর চিত্র হচ্ছে এটা, দেখতে অনেকটা লাটিমের মতো আর কি। আচ্ছা, এখন দেখো সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব, এটা খুব সুন্দর করে পড়তে হবে ভাইয়া। কিভাবে মনে রাখবে দেখো, সিস্টেম দেখাই দিচ্ছি, মুখস্থ করতে হবে না, একটা মুখস্থ করা লাগবে না। দেখো, শোভাবর্ধনকারী, দেখতে সুন্দর, এই জন্য শোভাবর্ধন করে করবে, বুঝছো? সাইকাসের কাণ্ডর মজ্জা, মতে মজ্জা, ম থেকে মদ। হ্যাঁ, সাইকাসের স্ত্রীণুপত্র দেখো বাজারে সর্পমণি হিসেবে বিক্রি হয়, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, বুঝছো? দেখো, সর্পমণি দেখতে অনেকটা এরকম, মানে এ ধরো সাপ,
বুঝছো, এটা সাপ ফনা ধরে আছে, ঠিক আছে। এই সাপের মাথায় যদি মণি থাকে এটাকে সর্পমণি বলে। তো সাইকাসের যে স্ত্রী রেণুপত্র, এই রেণুপত্র দেখতে অনেকটা এই সাপের মাথার এরকম মণির মতো। তো যারা অনেক সাপুড়ে বেদে যারা আছে এরা কি করে বাজার ঘাটে এরা এটা এগুলো সামনে নিয়ে বসে থাকে, বুঝছো, নিয়ে বলে এটা হচ্ছে সর্প রোগের মানে সর্বরোগের ঔষধ, মানে এটা খাইলে তোমার সব করোনাও ভালো হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো আসলে অনেকে যারা বোঝে না তারা এগুলো কিনে নিয়ে আসে, কিনে নিয়ে খায়, খেয়ে আলটিমেট কোনো লাভ হয় না, কারণ এর কোনো রকম ঔষধি গুণাগুণ নাই। আচ্ছা, এইবার দেখো এখানে 3টা সাইন্টিফিক নেম আছে, তাই না? ওকে, দেখো একটা আছে সাইকাস সার্সিনালিস, দেখো আছে সার্সিনালিস অ্যারারুট বা বার্লি। ওকে, সাইকাস রিভোলুট। আচ্ছা তোমরা একটু আমাকে ইনবক্সে জানাও তো, তোমরা তোমরা কে কে বীজ বিপ্লবের নাম শুনছো, বা কে কে বলতে পারবা বীজ বিপ্লবের হ্যাঁ কি না শুনছো কি না? বীজ বিপ্লবের নাম শুনছো কে কে? কেউ শোনো নাই, বুঝছো। কি অবস্থা তোমাদের, তোমাদের তো আসলে বিপদ হয়ে যাবে তো। আসলে দেখো ভাইয়া, এই বীজ বিপ্লব কবে হয়েছে বা হয়েছে কিনা আমি নিজেও জানি না, বুঝছো। তাহলে কেন বললাম, দেখো বীজ বিপ্লব মানে হচ্ছে বীজ রিভলিউশন, বুঝছো। বিপ্লবের ইংরেজি কি? রিভলিউশন, রাইট। আচ্ছা, এই জন্য দেখো সাইকাস রিভলিউটা যেটা, তার বীজ খাদ্য হিসেবে খাওয়া হচ্ছে। তাহলে বীজ বিপ্লব মানে বীজ রিভলিউটা, ঠিক আছে। ওকে, এখন দেখো সাইকাস পেকটিনাটা, পতে পেকটিনাটা, পতে হচ্ছে কচি পাতা, ঠিক আছে, বলা যাবে না। তাহলে সাইকাস পেকটিনাটার কচি পাতা সবজি হিসেবে খাওয়া হয়। আচ্ছা, একজন বলতেছো বুলবিলটা আরেকবার বলেন। দেখো বুলবিলটা হচ্ছে কি, এই কক্ষ থেকে একটা থলে মতো তৈরি হয়, বুঝছো, এটা এটুকুই বুলবিল, এটুকুই জেনে রাখো, আর কিছু লাগবে না, বুঝছো। কক্ষ মুকুল বলা হয় অনেক সময়, এটা বুলবিল যখন অঙ্কুরিত হয় তখন সেটা হচ্ছে নিজে একটা গাছে পরিণত হয়। ওকে, তাহলে দেখো সাইকাস সার্সিনালিস আছে অ্যারারুট বা বার্লি, রেভোলুটা বীজ বিপ্লব, বীজ রেভলিউশন, পেকিনের পথে কচি পাতা খাদ্য হিসেবে খাওয়া হয়। এই দেখো এটা সাইকাস সার্সিনালিস, বুঝছো, এটা হচ্ছে রিভোলুটা, এর বীজ খাওয়া হয়। ওকে, এখন আমাদের নগ্নবীজি চ্যাপ্টারটুকু পড়া শেষ, টপিকসটুকু পড়া শেষ, ঠিক আছে। এখন হচ্ছে আমরা একটু রেস্ট নিব। রেস্ট বলতে আমি নতুন কিছু পড়বো না, তবে তোমাদের কিছু গল্প আমি বলবো, বুঝছো। একটা ছোট্ট একটা গল্প বলবো। তার আগে কিছু কথা বলি, সেটা হচ্ছে দেখো আমরা এর পরে যে দিকে ঢুকবো, বুঝছো, সেখানে অনেক অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ। পুরা 4-5 পেজ বই যদি দেখো, দেখবো 4-5 পেজ ধরেই আসলে সব পুরোটাই উদাহরণ। পড়তে গেলে পুরো মাথা খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো আমারও মাথা খারাপ হইতো, বুঝছো, আমি নিজেও আসলে পারতাম না। কিন্তু আমি যেটা বলি সেটা শোনো, যে সেটা হচ্ছে যে যতটুকু তোমাদেরকে পড়তে বলি, যেগুলো পড়তে বলি সেগুলো পড়বা। এখানে অনেকগুলো ছন্দ দিব। এখন সবার কিন্তু ছন্দ ভালো লাগে না, বুঝছো, সবাই ছন্দ দিয়ে পড়তে পারে না। যার ছন্দ ভালো লাগে না সে ছন্দ ছাড়াই পড়বা, সমস্যা নেই। তবে ছন্দ ছাড়া এত এত উদাহরণ ছন্দ না দিয়ে পড়া আসলে খুবই কষ্টকর, কারণ একটা সাথে গোলাই যায়। ছন্দ দিলে কি হয়, যে তুমি প্রথম অক্ষরগুলো দিয়ে তোমার হচ্ছে কি, প্রথম অক্ষরগুলো দিয়ে তুমি হচ্ছে মনে রাখতে পারবা যে আরে এটা তো প্রথম অক্ষরে এসে মিলে যাচ্ছে, তাহলে এটা হয়তো অ্যান্সার, বা এটা অ্যান্সার না হবে না এরকম। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে একটা বাস্তব গল্প বলি। সেটা হচ্ছে আমার নিজের জীবনে দেখা আর কি, খুব কাছ থেকে উপলব্ধি করা। সেটা হচ্ছে আহ, আমি হচ্ছে গ্রামের ছেলে, বুঝছো। আমি স্কুল কলেজ সব গ্রামেই আমি পড়াশোনা করছি, গ্রাম থেকে পড়াশোনা করছি। আর বর্তমানে ঢাকার ভিতরে আছি, ঢাকার ভিতরে একটা মেডিকেল কলেজ আছি আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমি যখন অ্যাডমিশনে ছিলাম, তখন আমি তো গ্রাম থেকে আসা নিজেও, তো গ্রাম থেকে শহরে আসি, ঠিক আমার মতোই আমার এক বেডমেট, বুঝছো, বেডমেট বলতে আমার রুমমেট আর কি, আমরা একই রুমে থাকতাম। তো ও ছিল আর কি, তো ও আচ্ছা বলি, পরে বলবো আর কি। সেটা হচ্ছে যে ও ছিল, তো এখন ও গ্রাম থেকে আসছে, তো ওর হচ্ছে গ্রাম থেকে একে তো আসছেই, প্লাস ওর অর্থনৈতিক অবস্থা আহ, মানে মোটামুটি সব দিক থেকে অনেক খারাপ ছিল, বুঝছো। মানে বাসা থেকে টাকা পাঠাইতে পারতো না। পড়াশোনা প্রথম দিকে এমন হতো যে অবস্থা, ঢাকায় তো আসলে প্রথম আসলে মানায় না, খুবই কষ্টকর, বুঝছো। ঢাকায় থাকতে পারতো না, ঢাকার পানি খাইতে পারতো না, খাবার খাইতে পারতো না। তো একদিকে সে খাইতে পারে না, এক ঝামেলা, আর ভালো কিছু যে খাবে সে সুযোগও নাই, মানে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। সে কি করতো দেখতাম, সে প্রচন্ড পড়াশোনা করতো, বুঝছো, শুরুর দিকে প্রচন্ড পড়াশোনা করতো, মেধাবী স্টুডেন্ট ছিল। এবং দেখতাম সে খাইতে তো পারতো না, দেখতাম যে 10 টাকা দিয়ে রুটি কিনে এনে খাইতো। এমন এমন অক্ত চলে গেছে, দিন চলে গেছে, 2টা রুটি খেয়ে আছে, বুঝছো। তো প্রথম দিকে অসুস্থ হয়ে গেল, পড়াশোনার দিকে দেখা যাচ্ছে প্রথম দিকে পরীক্ষা দিত রেটিনাতে, দেখতাম যে 50 তোমার হচ্ছে কত পাচ্ছে, 25 পাচ্ছে, 30 পাচ্ছে, মানে খুবই খারাপ অবস্থা, বুঝছো। তো সে প্রথম দিকে এরকম অবস্থা, প্রথম দিকে তো বাসার কথা মনে পড়তো, কান্নাকাটি করতো, বুঝছো। এখন আমরা এত বলতাম, আমার নিজেরই খারাপ লাগতো, কিন্তু আমি অত ইয়ে করতাম না, বাট ব্যাপারটা হচ্ছে ওকে সান্ত্বনা দিতাম যে দেখো তুমি ভেঙে পড়ো না, কারণ তোমার জন্য সামনে অনেক ভালো কিছু ওয়েট করতেছে, ঠিক আছে।
তো এখন দেখো ও কান্নাকাটি করতে, একদিকে কান্নাকাটি করতেছে, বাসার কথা মনে পড়তেছে, অর্থনৈতিক অবস্থা খারাপ, আর একদিকে সে কি করতেছে, সে পড়ালেখার দিকে ভালো হচ্ছে না। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করছি ওর ভিতরে, যে ও কখনোই এত কম হচ্ছে, এত কিছু, এত প্রতিকূলতা, কখনোই হতাশ হয় নাই, বুঝছো? আমি ওকে একটা বারের জন্য দেখি নাই যে ওকে ভেঙে পড়ছে, কখনো মুখ দিয়ে বলছে যে আমাকে দিয়ে হবে না, বুঝছো? এই কথাও কখনোই বলে নাই, বুঝছো? এইটা একটা অনন্য দিক। এবং দেখতাম ও প্রতিনিয়ত আল্লাহর কাছে, মানে সাজু হইতো আল্লাহর কাছে, যখন নামাজ পড়তো দেখলাম সিজদায় কমপক্ষে 5 মিনিট ব্যয় করতে, বুঝছো? তাহাজ্জুদ নামাজ পড়তে দেখলাম যে রাতের বেলায় কান্নার শব্দ আসতেছে, বুঝছো? নামাজ পড়তেছে, কান্নাকাটি করতেছে। এই যে অবস্থা, বুঝছো, মানে কখনোই হতাশ হয় নাই। তো সে অবস্থায় সে এখন কি অবস্থা জানো? সে তার এখন অবস্থা কি, সে শুরুর দিকে খারাপ করলেও শেষের দিকে এসে সে মার্কস পাইতো 40+, 80%। সুতরাং তোমরা যারা খারাপ করতেছো, একদমই তোমার হচ্ছে একদমই চিন্তা করার দরকার নাই, জাস্ট লেগে থাকো। আমি কথা দিচ্ছি, তুমি যদি লেগে থাকো, শেষমেশ তোমার ভালো হবেই। আর শেষ ভালো যার, সব ভালো তার। আর তোমার সেই ভাইয়া বর্তমানে ঠিক আমার সাথেই মোটামুটি, মানে আমি যেখানে পড়ি মোটামুটি তার আশেপাশেই, মানে ঢাকার ভেতরেই পড়াশোনা করতেছে, বুঝছো? মানে টপ টপ লেভেলের একটা মেডিকেলে। সুতরাং সেই ভাই যদি এত প্রতিকূল সাথেও এত অভাবের সহিত সে চান্স পেতে পারে, তো তুমি কেন পারবে না বলো? তোমাকেও পারতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে। তো এখন দেখো আমরা হচ্ছে আবৃত বীজির তে পড়বো, আমরা একটু ঢুকবো এদিকে। তো দেখো আমরা আবৃত বীজির খুব বেশি বৈশিষ্ট্য পড়বো না, কারণটা হচ্ছে নগ্ন বীজ যেগুলো পড়ছিলাম তার উল্টা করলে হচ্ছে আবৃত বীজ হয়ে যায়, তাই না? ঠিক আছে। তো এখন দেখো আবৃত বীজি মানে আমি বলছিলাম যে এর ইংরেজি নামটা হচ্ছে অ্যানজিওস্পার্ম। একে বলা হয় ফ্লাওয়ারিং প্লান্টস ও বলা হয়ে থাকে। তাহলে উল্টা কি, আমরা বলছিলাম যে ওদের হচ্ছে গর্ভাশয় থাকে না, ঠিক আছে? তাহলে এর গর্ভাশয় থাকবে, থাকলে সেখান থেকে কি হবে? গর্ভাশয় থেকে ফল হবে। আর ফল ফল মানে কি? ফল মানে হচ্ছে যে বীজ যেটা থাকবে, সেই বীজটা থাকবে হচ্ছে ফলের ভেতরে আবৃত অবস্থায়। এই 3 নাম্বারটা মেডিকেলের প্রশ্ন, যে সবচেয়ে ক্ষুদ্র আবৃতবীজী উদ্ভিদ কোনটা? ওলফিয়া, যার দৈর্ঘ্য হচ্ছে মাত্র 0.1 মিলিমিটার। যদি আগে ছোটটা আসছে, এবার কিন্তু বড়টা চলে আসতেই পারে। ইউক্যালিপটাস, বুঝছো? সবচেয়ে বড় কোনটা? ইউক্যালিপটাস। এটা 500 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। তোমাদের বইয়ে দেখবা যে আরো 3টা উদ্ভিদের নাম আছে, সেটা হচ্ছে বইলাম, গর্জন এবং তেলসুর। একবার রিডিং পড়বা, মনে থাকলে থাকলো, না থাকলে দরকার নাই। এই দেখো ওলফিয়া, দেখছো দেখছো? খুবই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অবস্থায় আছে। এটা হচ্ছে ওলফিয়া, এটা হচ্ছে ইউক্যালিপটাস, অনেক লম্বা লম্বা। আমি আবারও বলতেছি, আবৃত বীজের বৈশিষ্ট্য আমরা পড়বো, কিন্তু আগের মতো পড়বো না, কারণটা হচ্ছে উল্টা। এই জন্য তুমি পড়বা কিভাবে, তুলনা করে, নগ্ন বীজের এই, আবৃত বীজের এই। এখানে আমি প্রায় সবগুলো বলে ফেলছি, আমি নতুন করে কিছু বলবো না ভাইয়া। তুমি নিজে বইয়েও আছে, স্লাইডে তোমাদের ভিডিও দেওয়া হবে, তোমরা দেখে নিবা এবং এখান থেকে তুলনা করে পড়বা, বুঝছো? তুলনা করে পড়লে দেখবা ইনশাল্লাহ মনে থাকবে এবং ভুলটা অনেক অনেক কমে যাবে। আচ্ছা, এখন আমরা নতুন একটা জগতে প্রবেশ করতেছি। এই জগতে উদাহরণ ছাড়া আর উদ্ভিদের নাম ছাড়া আসলে কিছুই নাই, ঠিক আছে? এই জগৎ গুরুত্বপূর্ণও বটে, বুঝছো? না, মনেও রাখতে হবে। আমি আবারও বলি, তোমাদেরকে স্মরণ করাই দিচ্ছি যে আমি তোমাদেরকে যেগুলা যেভাবে পড়তে বলতেছি ভাইয়া, তুমি যদি সেভাবে পড়ো, আমার পরে যদি বিশ্বাস রাখো, চিন্তা করো আমি যেভাবে পড়ে চান্স পাইছি, আমি যাদেরকে চান্স পাওয়াইছি যেভাবে পড়ায়, তুমিও ইনশাল্লাহ ঠিক একইভাবে পড়ে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা। ওকে। প্রথমে দেখো, আচ্ছা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই এত উদাহরণ কিন্তু আসলে মুখস্থ করা যায় না, বুঝছো? এই এত উদাহরণ মুখস্থ করা আসলে ইম্পসিবল। এই জন্য আমরা কিছু জিনিস মুখস্থ করবো যেগুলো বেশি বেশি ইম্পর্ট্যান্ট, মনে থাকে না। আর কিছু ছন্দ দিয়ে বানাবো। ছন্দ অনেক সময় মনে থাকে না, তবে ছন্দ যখন বারবার পড়বা, আমি যখন প্রথম পড়তাম আমার নিজে মনে থাকতো না, বাট একটা পর্যায়ে মনে, এটা এটা কিন্তু তখন মনে আসলে এটা এখানে পড়ছিলাম, এটা এখানে। তো এই জন্য দেখো, শুধু মুখস্থ করা হচ্ছে, তুমি যে বারবার যদি কয়েকবার রিডিং পড়ো না, দেখবা যে তোমার মনে চলে আসবে, ঠিক আছে? কারণ দেখো তোমার কিন্তু তোমার পরিবার বলো, তোমার বন্ধু বান্ধব, দেখো প্রায় কয়েক হাজার মানুষের নাম তোমার মুখস্থ, বুঝছো? কিন্তু তোমাকে যদি বলি তুমি এখন লেখো তো, 100 জনের নাম টানা লেখো তো, তুমি লিখতে পারবা না। 20 জন লিখেই তুমি থেমে যাবা, ও করবা। তার মানে দেখো, কিন্তু তোমাকে যদি বলি, তোমার সেই বন্ধুকে সামনে এনে বলি, বলো তো এর নাম কি, তুমি কিন্তু বলবা আরে এর নাম তো এই। মানে কি, দেখলে মনে পড়ে, তাই না? দেখলে মনে পড়তে হবে, এইটুকুই দরকার। মেডিকেলে তোমার তো লিখতে হবে না, 4টা অপশন লিখতে হবে না, অপশন দেওয়া থাকবে, দেখে চিনতে হবে। সুতরাং দেখে চিনা যাতে যাই, ঠিক ততটুকু আমরা পড়বো, এর বেশি না পড়লেও চলবে। বিরুৎ, বিরুৎ মানে কি? দেখো প্রথম স্বরূপ, স্বরূপ মানে হচ্ছে একটা উদ্ভিদ দেখতে কেমন সেটা। এটা ছোট হলে তার নাম বিরুৎ, আমরা জানি ধান, গম, দুর্ভাগ্য, এটা মুখস্থ করার কিছু নাই। গুল্ম, যারা একটু ঝোপের মতো ছোট, একটু বড় উদ্ভিদ। গোলাপ, রঙ্গন, জবা, গরজ।
বৃক্ষ মানে যারা অনেক বড় বড় উদ্ভিদ, আম, জাম, কাঁঠাল, এরা হচ্ছে বৃক্ষ। উপগুল্ম কারা? যারা বৃক্ষের চেয়ে একটু ছোট কিন্তু গুল্ম হচ্ছে একটু বড়, তারা হচ্ছে উপগুল্ম। কারা? কালকাসুন্দা, দাঁত মর্দন, বেগুন। এগুলা কি? কালকাসুন্দা আমি নিজেও বুঝি না, বোঝার দরকার নেই, জাস্ট মনে রাখবা কাদাবে। কালকাসুন্দা, দাঁত মর্দন, বেগুন। না পড়লে কিন্তু আসলে এটা কাদাবে, বুঝছো? ওকে, এবার দেখো মূল। মূলটা খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করো। একটা আম গাছ আঁকতেছে, আম গাছ, বুঝছো? এই ধর একটা আম গাছ, আর এখানে ধান গাছ, এটা ধান গাছ। আম গাছের মূল কিন্তু দেখবে অনেক গভীরে যায়, মাটির গভীরে যায়, বুঝছো? এই যে এরকম। আর ধান গাছ দেখো এরকম গুচ্ছ গুচ্ছ মূল হয়, রাইট? এখন দেখো আম গাছ, আমরা সবাই জানি আম গাছ হচ্ছে কয় বীজপত্রী? বলো তো, লেখো তো আম গাছ কয় বীজপত্রী? আম গাছ কয় বীজপত্রী? সবাই লেখো। দুই, 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 দ্বিবীজপত্রী। এখন যেহেতু আম গাছের বৈশিষ্ট্য হচ্ছে প্রধান মূল, বুঝছো? এই জন্য দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্যই হচ্ছে প্রধান মূল। আবার ধান গাছ, আমরা সবাই, ধান হচ্ছে কি এক বীজ, তাই না? ধান হচ্ছে এক বীজপত্রী। এই জন্য ধান গাছের দেখো গুচ্ছ আকারে একটা মূল হয়েছে। এই জন্য ধান গাছের বৈশিষ্ট্য যেহেতু গুচ্ছমূল, এই জন্য এক বীজপত্রীর বৈশিষ্ট্য হচ্ছে গুচ্ছমূল। আচ্ছা ভাই, এটা বুঝলাম। আরেকটা জিনিস এখান থেকে বলতাম, সেটা হচ্ছে দেখো আমের পাতা দেখতে কেমন? সবাই দেখছো মোটামুটি, আম খাওয়া না তেমন কেউ নাই মোটামুটি, এরকম, তাই না? ভালো আঁকতে পারে যদিও, তো এরকম হবে মোটামুটি। তো আম গাছের যে পাতা, সেই পাতা যে শিরাবিন্যাস দেখতে অনেকটা এরকম, তাই না? জালিকাকার, জালের মতো। আবার ধানের পাতা কেমন? এরকম লম্বা হয়, এবং শিরাবিন্যাসটা হচ্ছে এরকম লম্বা লম্বা হয়, মানে পরস্পর সমান্তরাল হয়, বুঝছো? লম্বা লম্বা সমান্তরাল হয়। তার মানে আমের পাতা জালিকাকার শিরাবিন্যাস, তার মানে দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস। আবার ধানের পাতার বৈশিষ্ট্য হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস, তার মানে হচ্ছে একবীজপত্রীর বৈশিষ্ট্য হচ্ছে কি সমান্তরাল শিরাবিন্যাস। ওকে, এইবার দেখো খুবই সহজ। প্রধান মূল কার? দ্বিবীজপত্রী। প্রদীপ মানে প্রধান মূল দ্বিবীজপত্রী। উদাহরণ পারবা, মুখস্থ করতে হবে না। গুচ্ছমূল একবীজপত্রী, এক গুচ্ছ। ওকে, আচ্ছা। এবার দেখো কাণ্ড। কাণ্ড খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসতে পারে। আচ্ছা, প্রথমে দেখো ফাঁপা কাণ্ড। এখানে একটু কিছু কথা বলতে, তোমরা একটু বই খেয়াল করো, এই টপিকটার উপর একটু বই খেয়াল করো। দেখো বইয়ে তিনটা কথা বলা আছে, পোয়েসি, সাইপারেসি আর ল্যামিনেসি, বুঝছো? তো পোয়েসি গোত্রে দেখো পি, যেহেতু এরকম পির মাথার উপরে গোল আছে, এজন্য সেটা হচ্ছে গোল, মানে হচ্ছে ফাঁপা কাণ্ড বিশিষ্ট। সাইপারেসি, তাই না? সি, সি কত নম্বর বর্ণ বলতো? 3 নম্বর লেটার, এই জন্য এটা হবে হচ্ছে তিন কোনা, তিন কোনা। এই যে ল্যামিনেসি, এটা এল দিয়ে শুরু, তাই না? এখানে একটা এল লেখো তো, আরেকটা এল ঠিক এরকম উল্টায় দাও, কয় কোনা হচ্ছে? 4 কোনা। তারপর ল্যামিনেসি হচ্ছে 4 কোনা। খুবই সহজ, মুখস্থ করার কোনো দরকারই নাই। ওকে, এবার দেখো যে এখানে আরো কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেগুলো দেখো। যে টিউবার, আমরা পড়ছি আলুর সাইন্টিফিক নেম কি? সোলেনাম টিউবারজম, তাই না? তাহলে টিউবলাইট বা টিউবলাইট আলো, তার মানে আলু হচ্ছে টিউবার। বাল্ব, পেঁয়াজ, রসুন, মনে রাখবা বাপের। বাল্ব দেখতে কেমন চিন্তা করলে দেখো, বাল্ব দেখতে এরকম না, আর পেঁয়াজ রসুন দেখতে কেমন? এরকম। তাহলে পেঁয়াজ রসুন হচ্ছে বাল্বের উদাহরণ। রাইজোম, রাইজোম, বুঝছো? রাইজোম মানে আদা হলুদ, রাইজোম। আর থানকুনি দেখো দন্তন্য আছে, থানকুনিতেও দন্তন্য আছে, তা রানার হচ্ছে থানকুনি। তাহলে এইভাবে তোমরা একটু মনে রাখবা, খেয়াল করে দিবা। মুখস্থ আসলে কিছু করতেই হবে, কিন্তু একটু সহজের জন্য করা যায়, এজন্য একটু কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে, দেখবা তাহলে প্রেশার অনেক কম পড়বে, এবং দেখলে বা এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করে মনে রাখতে পারবা ইনশাআল্লাহ। পাতা থেকে পড়ার টপিক খুবই কম, মানে এটা একটু কম গুরুত্বপূর্ণ, একটু কম গুরুত্বপূর্ণ লেস, ঠিক আছে? সেজন্য যতটুকু পড়ি ততটুকু পড়বা। বইতে দেখবা পাতার অনেক অনেক উদাহরণ আছে, এসব পড়তে হবে না, বাদ। পিটিওল মানে হচ্ছে পাতার বোটা। তো যে সমস্ত পাতার বোটা থাকে তাদেরকে বলে পিটিওলেট, আর যাদের থাকে না তারা হচ্ছে সেসাইল। ওকে, তো একটা পাতার প্রধান অংশের নাম হচ্ছে পত্রফলক, এটা আমরা শুরুতে দেখছিলাম। তো পত্রফলকের আরেকটা নাম কি ভাই? ল্যামিনা, বুঝছো? যেটি সরল পত্র, সেখানে পত্রফলক একটা আমরা দেখছিলাম শুরুতেই, যৌগিক পত্র হচ্ছে একাধিক। এই উদাহরণ পড়তে হবে না, বুঝছো? উদাহরণ এমনিতেই পারবা, জাস্ট খেয়াল করবা, গাছের দিকে মন মন দিয়ে গাছ দেখবা, গাছ দেখলে বুঝতে পারবা যে কোনটা হচ্ছে সরল পত্র, কোনটা হচ্ছে যৌগিক পত্র। মুখস্থ করতে হবে না উদাহরণ। এবার আসো
জালিকা শিরাবিন্যাস, সেটা কিন্তু আমি পড়ে আসছি একটু আগে, তোমাদের খুব সুন্দর করে পাতা দেখাই বোঝা দিচ্ছে, তাই না? এখন দেখো কোনো পড়াশোনা করার দরকার নাই। শিরাবিন্যাস দুই রকম, জালিকাকার আর সমান্তরাল। দেখো, প্রদীপ জালি রাতে, তার মানে প্রধান মূল, দ্বিবীজপত্রী, জালিকাকার বা রেটিকুলেট রাতে। একবীজপত্রী দেখো, এক গুচ্ছ সমান প্যারা, মানে একবীজপত্রী, গুচ্ছমূল, সমান্তরাল বা প্যারালাল। উদাহরণ পড়া লাগবে না, উদাহরণ বাদ, কারণ কোনটা একবীজপত্রী কোনটা ব্যতিক্রম এগুলো ব্যতিক্রমের পড়া লাগবে না, জাস্ট এটুকু মনে রাখো। ওকে, ইনশাআল্লাহ আমরা সবাই পারবো। এটা ভালো করে মনে রাখো যে প্রদীপ জালি রাতে এবং একগুচ্ছ সমান প্যারা, এটার মানে আসলে কি। এবার আসো পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জরি, বুঝছো এটা কি জিনিস ভাই? এটা খুবই সহজ, তাহলে ভাই বলেন কি জিনিস। আচ্ছা বলতেছি, সেটা হচ্ছে এই যে পুষ্প বিন্যাস, মানে একটা উদ্ভিদে পুষ্প আসলে মানে ফুল কিভাবে থাকে সেটাই হচ্ছে পুষ্প বিন্যাস। হ্যাঁ, তো এটা দুই রকম, এটা একটু কম গুরুত্বপূর্ণ, কম আসে, তবে পড়তে হবে আমাদের অবশ্যই। দুই রকম, একটা রেসিমোস, অনিয়ত মানে যার কোনো নিয়ম নাই, একটা সাইমোস, যেটা নিয়ম আছে, এর একটা হচ্ছে নিয়ত। তো সাইমোসের হচ্ছে একটাই উদাহরণ জবা, বুঝছো, সাইমোসের হচ্ছে একটাই উদাহরণ জবা। লেখো তো সাইমোস জবা, সবাই লেখো তো, ইম্পর্টেন্ট অনেক বেশি এটা। সাইমোস জবা সবাই লেখো তো একটু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকেই লিখতেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এখন দেখো ঝামেলাটা হচ্ছে রেসিমোসের ভিতরে, দেখো এর অনেকগুলো, চার রকম আছে, রেসিম, স্পাইক, স্পাইকলেট, ক্যাপিচুলাম। দেখো ভাইয়া বলতেছি এটা কম গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা একটু কম পড়বো, তবে পড়বো। যেমন রেসিম সরিষা, রেস। স্পাইক উদাহরণ দেখো আপার স্পাইপেসি, জাস্ট একটু পড়বা, সাইপারেসি, পোয়েসি, রজনীগন্ধা, আপাং। ক্যাপিচুলাম দেখো গাধা, সূর্যমুখী, ডালিয়া। মনে রাখবা গাধা মুখ ডলিয়া হ্যাপি থাকে, তার মানে গাধাতে হচ্ছে গাধা, মুখে সূর্যমুখী, ডলিয়াতে ডালিয়া, হ্যাপিতে হচ্ছে ক্যাপিচুলাম, তার মানে গাধা মুখ ডলিয়া হ্যাপি থাকে। এখন এইখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে স্পাইকলেট, বুঝছো, এইটা হচ্ছে বেশি, এবং এটা কোনো ছন্দ দিয়ে মনে রাখবে, এটা আমরা বুঝবো। দেখো, ছেলেরা চুলে স্পাইক করে না বলো, এরকম চুলে স্পাইক করে, তাই না? অনেকেই এখনো যদি আসলে কমে গেছে, তবে আগে একসময় এরকম করতো। তো এখন দেখো যে এইখানে এই যে ধান, গম, ঘাস দেখবে প্রত্যেকের পাতায় দেখবে স্পাইক করা, বুঝছো, তার মানে ধান গম ঘাস এরা হচ্ছে স্পাইক করে, তার মানে হচ্ছে স্পাইক কলেট, ঠিক আছে? ধান গম ঘাস এরা স্পাইক কলেট মানে হচ্ছে স্পাইক করে, বুঝছো? এটা মুখস্থ করতে হবে, চিন্তা করবা। ওকে, এবার হচ্ছে অ্যাস্টিভেশন। তবে অ্যাস্টিভেশন শুরু করার আগে তোমাদের জন্য আরেকটা পোল থাকবে, দেখি কি অবস্থা তোমাদের, কতটুকু পড়লা, ভালো করে অ্যান্সার করবা, বুঝছো? এটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর একটা পোল, এবং পরীক্ষায় আসার মতো, বুঝছো, মেডিকেলে পরীক্ষা আসার মতো একটা পোল, প্রত্যেকে অ্যান্সার করবা একটু দ্রুত, বুঝছো? সময় থাকবে তোমাদের মাত্র 30 সেকেন্ড। ওকে, সবাই অ্যান্সার করো, সবাই, এটা খুবই সহজ, বুঝছো? অনেকে অ্যান্সার করতেছো, দ্রুত করো ভাইয়া, সময় আসে হাতে কম। সবাই অ্যান্সার করো। বাল্বের উদাহরণ, বাল্বের উদাহরণ কি জিনিস সবাই বলো তো। আমি বলছিলাম বাল্ব দেখতে কেমন, বাল্বের মতো, তাই না? ওকে, অনেকে অ্যান্সার করতেছো, তবে অনেকেই দেখছি ভুল করতেছো, ভুল আশা করি নাই, তবে যারা ভুল করতেছো তাদেরকেও সমস্যা নাই, কনগ্রাচুলেশনস, ভুল করলে এটা পরে আর ভুল হবে না, আর যারা পারছো তাদেরকে আরো বেশি কনগ্রাচুলেশনস। পোল শেষ করে দিচ্ছি, দেখো তোমাদের আমল নামা একটু খেয়াল করে দেখো। বলছিলাম নিচে কোনটি বাল্বের উদাহরণ, আমি বলছিলাম বাপের, বাপের বলছিলাম বাল্ব, পেঁয়াজ এবং রসুন, তাহলে পেঁয়াজটা হচ্ছে বাল্ব, আদা আর হলুদ রাইজম, আদা হলুদ হচ্ছে রাইজম, আর টিউব লাইট আলো, তার মানে হচ্ছে আলু হচ্ছে টিউবার। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা ধীরে ধীরে আমাদের ইম্পর্টেন্টের দিকে আগাচ্ছি, বুঝছো? এইটা আমরা 3 স্টার দিব। অ্যাস্টিভেশন ব্যাপারটা আসলে কি, যে ফুল এবং পাতার একসাথে কিভাবে থাকে তাকেই বলা হয় অ্যাস্টিভেশন, বা পুষ্পপত্র বিন্যাস বা দলমণ্ডল কিভাবে আছে সেটা। এটা মোটামুটি আমরা 3 স্টার দেবো, অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে। দেখো, প্রথম কাজটা হচ্ছে ভাইয়া এই নাম কে মনে রাখবো ভাই বলেন তো। আচ্ছা, দেখো বাংলাদেশে কিন্তু এই যে বর্তমানে দেখবা আনাচে কানাচে কিন্তু করোনার ভ্যাকসিন বিক্রি হচ্ছে, তাই না? তুমি যদি এখন ফার্মগেটের যে ওভারব্রিজটা আছে না, যদি কেউ হেঁটে যাওয়ার পর দেখবা তোমাকে হকাররা লাগবে, এই ভাই ভ্যাকসিন নিয়ে যান, ভ্যাকসিন নিয়ে যান, করোনার ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, করোনা ভালো হয়ে যাচ্ছে। এটা তো বহু আগে থেকে, করোনা শুরু থেকে পাওয়া যাচ্ছে। এখন ধরো যে একজন
একজন হচ্ছে ফার্ম গেটের ওভারব্রিজ দিয়ে আসতেছে, তো তাকে হচ্ছে একটা হকার ডাক দিল, ও ভাই তুই কই, ভ্যাকসিন নিয়ে যা। বুঝছো? ও ভাই তুই কই, ভ্যাকসিন নিয়ে যা। এটার মানে হচ্ছে ওতে হচ্ছে ওপেন, ভাইতে হচ্ছে ভালভেট, টুতে হচ্ছে টুইস্টেড, আর রস্যইতে হচ্ছে ইমব্রিকেট, কইতে হচ্ছে কুইকানশিয়াল, আর ভ্যাকসিনে হচ্ছে ভ্যাক্সিলারি। তাহলে এইটা দিয়ে তোমরা কি করতে পারো, তোমরা হচ্ছে এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো যে কোনটা হচ্ছে কোন ধরনের অ্যাস্টিভেশনের উদাহরণ। ওকে, আচ্ছা এখন দেখো যে ওপেনের উদাহরণ দেখো, এটা মুখস্থ করবো না। ওপেন মানে বা মুক্ত, বাংলা মুক্ত। এখন ধরো কোনো একটা রুমের ভিতরে বসে আসছো, রুমে প্রচন্ড গন্ধ, তুমি কি করবা বলো তো? জানলা দরজা খুলে দিবা না, জানলা দরজা ওপেন করে দিবা। এই জন্য গন্ধ মুক্ত, মনে রাখবা গন্ধ হলে সেটা মুক্ত করতে হবে। আচ্ছা, এবার দেখো ভালভেটে কি, ভালো জবা আঁকবে, বুঝছো? মানে জবার বৃত্তি, বাবলা, আকন্দ, আতা। জবার বৃত্তিটা বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? টুইস্টেড দেখো, টুইস্টেড জবা দল করবে, মানে জবার দলমণ্ডল করবি। টুইস্টেড মানে হচ্ছে পাকানো, বুঝছো? এগুলো হচ্ছে পাকানো থাকে। টুইস্টেড জবা দল করবে, দেখো এটা খুব খেয়াল রাখবা, জবার দলমণ্ডল সে হচ্ছে টুইস্টেড, আর জবার বৃতি সে হচ্ছে ভালভেট। ওকে, ইমব্রিকেট দেখো, কৃষ্ণ কাল বাদরামি করছে, কৃষ্ণচূড়া, কাল কাসুন্দা, বাদর লাঠি। এবার দেখো সরি পেয়ারা কুইন, সরি মানে হচ্ছে সরিষা, পেয়ারা, কুইন কানশিয়াল, সরিষা এবং পেয়ারা। এবার দেখো ভ্যাকসিন, তাই না? শেষমেশ ভ্যাকসিন দাঁড়াচ্ছে। এখন দেখলো হকার কারোর কাছে বিক্রি করতে পারতেছে না, এখন গ্রাম থেকে একটা একজন আপা, একজন মহিলা আসছে, তার নাম হচ্ছে সীমা আপা, বুঝছো? গ্রাম থেকে যে মহিলাগুলো একজন মহিলা আসছে, তার নাম হচ্ছে সীমা আপা। তো শেষমেশ সীমা আপা তো আসলে গ্রাম থেকে আসছে, আর বেশি শিক্ষিত না আর কি। এখন সেই বেশ হকার কি করছে, সীমা আপার কাছে ভ্যাকসিন বিক্রি করে দিচ্ছে, বুঝছো? তার মানে ভ্যাকসিনের সাথে ভ্যাকসিন নিল কে? সীমা আপা। তার মানে শিম, মটর, অপরাজিতা, ভ্যাক্সিলারি। ঠিক আছে, ওকে। তো এভাবে চিন্তা করে মনে রাখবা, কিছু বুঝবা, কিছু ট্রিক্স খাটাবা, কিছু ছন্দ ইউজ করতে হবে, এভাবে মনে রাখবা। এখন একদিনে কিন্তু সব ছন্দ আয়ত্তে আসবে না, বুঝছো? এটা কারোরই আসে না, সুতরাং একদিন পরেই তুমি সব মনে রাখতে পারবা এটা আশা করো না। কয়েকবার পড়ো, এরপরে যখন তুমি রিভাইজ করবা দেখবা কয়েকবার পড়লে তোমার ইনশাল্লাহ এটা মাথায় থাকবে। এখন এইটাকে আমরা 5 স্টার দিব, বুঝছো? কারণ কি, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা একটা প্রশ্ন আছে তোমাদের যে ভাইয়া সাইন্টিফিক নেম পড়বো কিনা? আমি আবার একই কথাই বলি, যদি আমি পড়তে তোমাকে বলি যেটা পড়তে হবে সেগুলো পড়বা, না বললে তোমার পড়তে হবে না, ঠিক আছে? কারণ সাইন্টিফিক নেম পড়ে তুমি মনে রাখতে পারবে না, শুধু শুধু প্রেশার নিয়ে লাভ নাই, আমরা প্রেশার কম নিব। আর সাইন্টিফিক নেম হচ্ছে মেডিকেলে একটু কমই আসে, বুঝছো? খুবই কম আসে। এখন দেখো অমরা মানে কি, যে যে টিস্যু থেকে তোমার হচ্ছে কি ডিম্বক উৎপন্ন হয় সেটা হচ্ছে অমরা। এখন অমরা আসলে কেমন ভাবে থাকবে একটা উদ্ভিদে, সেটা হচ্ছে অমরা বিন্যাস, বা ইংরেজি হচ্ছে প্লাসেন্টেশন, কারণ অমরার ইংরেজি হচ্ছে প্লাসেন্টা। ওকে, প্রথমে আছে কি মার্জিনাল, মার্জিন টাই না খাতায়, মার্জিন টানি খাতাতে, মানে মার্জিন মানে কি প্রান্তীয়। উদাহরণ দেখো মটর, শিম, অপরাজিতা, প্রান্তীয়, অপরের শিম। বা সীমা আপা দিয়ে মনে রাখতে পারো যে সীমা আপা তো প্রান্তিক থেকে আসছে, তাই না? গ্রাম থেকে, মানে প্রান্তিক থেকে আসছে, তার মানে সীমা আপা। প্রান্তিক, সীমা আপা একই উদাহরণ, দেখছো? তার মানে ভ্যাকসিন আর মার্জিনের উদাহরণ কিন্তু একই। দেখো ফ্রি সেন্ট্রাল, ফ্রি মানে হচ্ছে মুক্ত, সেন্ট্রাল মানে হচ্ছে মধ্য, তাহলে তুত নুনিয়া শাক, দেখো ফ্রি তানিয়া। ব্যাসাল, বেজ মানে মূল, মানে মূলীয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? এটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। মূলীয় ত্রিশুধা, ভালো করে খেয়াল করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সূর্যমুখী, ধান, ত্রিধারা। ধানে কি, ধানে হচ্ছে মূলীয়, মনে রাখো কিন্তু এটা ভোলা যাবে না, ধানে হচ্ছে মূলীয়। ওকে ভাই। অক্ষীয় বা এক্সাইল, দেখো মনে রাখো এক্সিস মানে হচ্ছে অক্ষ, এই জন্য এটা অক্ষীয় মনে রাখবা। আজ বা অজ বা অক্ষে জবা, অক্ষে জবা। এপিকাল মানে হচ্ছে শীর্ষক, দেখো শীর্ষে ধলা লটকানো, মানে লাল পাতা ধনিয়া লটকান। সুপারফিশিয়াল মানে হচ্ছে গাত্রীয় বা গায়ে লেগে আছে এমন আর কি। শালুক, পদ্মা, শাপলা। সুপার শপ, ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট, জবাটা ভালো করে পড়বা। এবার দেখো প্যারাইটাল বা বহুপ্রান্তীয়। হ্যাঁ দেখো বহুল আস্বরে, বহুপ্রান্তীয়, লাউ, শশা, সরিষা। এইগুলো একটু একটু ছন্দগুলো স্কুলে দেখবা যে কয়েকবার তুমি পড়লে মনে থাকবে ইনশাল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমার হচ্ছে বেজাল এবং হচ্ছে এক্সাইল, সুপারফিশিয়াল, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। সবগুলো ইম্পর্টেন্ট কিন্তু এগুলো বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো বলা যাবে না, এগুলো মনে রাখতে হবে কারণ পরীক্ষাতে আসে। সাইন্টিফিক নেম কোনটা কোনটা পড়বা দেখবা, ধান পড়বা, জবা পড়বা, শাপলা পড়বা, পদ্ম পড়বা। ধান, জবা, শাপলা, পদ্ম, এগুলো সাইন্টিফিক নেম পড়বা, বাকিগুলো পড়তে হবে না ভাই।
এবার দেখো ফলের দলে দলে ঢুয়ে, এটা কিন্তু এখান থেকে কিন্তু মেডিকেলে প্রশ্ন আসছে মোটামুটি কয়েকবারই এবং খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? তাহলে প্রথমে আসো সরোসিস, একদম শেষ থেকে। দেখো ফল ভাই, সরোসিস এগুলো আসলে কি জিনিস, এই কি জিনিস ভাই বুঝতে হবে না, কারণ কি তোমার পরীক্ষা তো মেডিকেলে তো আসবে না সরোসিস কি ব্যাখ্যা করো, সরোসিস কাকে বলে, এগুলো আসবে না, আসবে সরোসিস নিচের কোনটি, বুঝছো, এরকম আসবে। সুতরাং আমার কোনটি মনে রাখতে হবে, বুঝছো? আচ্ছা দেখো, মনে রাখবা হচ্ছে আকাশ। এই আকাশের বানানটা ভুল লিখবো আমরা, দন্ত স দিয়ে লিখবো। তো আতে হচ্ছে আনারস, কতে হচ্ছে কাঁঠাল, সরোসিস। টমেটো, কলা, বেরির উদাহরণ, তাই না? মনে রাখবা ক্যাডবেরি, ক্যাট বেরি, বেরি, কলা, টমেটো, ক্যাডবেরি। ওকে। ক্যাপসুল, দেখো উদাহরণ কি কি আছে মনে রাখবা। ক্যাপসুলের পা ধুয়ে দে। অনেকেই বলতে ভাই ছন্দ কি থাকবে পরে, তোমাদের তো ভিডিও আপলোড দেওয়া হয়, তোমরা পরে দেখে নিতে পারবো, সমস্যা নাই। ওকে। ক্যাপসুল মানে ক্যাপসিউল, ধুতুরা, পাট, ঢেঁড়স, ঠিক আছে। এইবার দেখো এই তিনটা আমরা ছন্দ দিয়ে মনে রাখবো। এখন দেখো আম, এই আম হচ্ছে প্রকৃত এবং সরল ফল, বা প্রকৃত ফল কি জিনিস, যদি কোনো ফুলের গর্ভাশয় থেকে ফলে পরিণত হয় সেটাকে প্রকৃত ফল বলে। আর যদি ফুলের গর্ভাশয় বাদে অন্য জায়গা থেকে তোমার হচ্ছে কি ফল উৎপন্ন হয়, তাকে বলে হচ্ছে অপ্রকৃত ফল। দেখো মনে রাখবা, অপ্রকৃত অপ আছে, আপেল। ওকে। আতা দেখতে কেমন, এরকম গুচ্ছ, তাই না? আতা দেখতে এরকম না, এরকম গুচ্ছ গুচ্ছ গুচ্ছ। আতা হচ্ছে গুচ্ছিত ফল। আর যৌগিকটা হচ্ছে আনারস, মনে রাখবা কাঁঠাল, কাঁঠালও হচ্ছে কি যৌগিক ফল। সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে ক্যারিওপসিস। সবাই লেখো তো একবার, ধান ক্যারিওপসিস, সবাই লেখো ইনবক্সে, সবাই লেখো তো একটু, ধান ক্যারিওপসিস, সকলেই লিখো। এটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? ধান ক্যারিওপসিস। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর সাইজোকার হচ্ছে ধনে। তো ধানটা বেশি ভালো করে মনে রাখবা। ওকে ভাই, আমরা এত শেষের দিকে চলে যাচ্ছি, আর কিছু কথা বলে ইনশাল্লাহ শেষ করবো ইনশাল্লাহ। তো তার আগে দেখো ফুল, আমরা ফুল সবাই দেখছি, ছোটকালেও পড়ছি। ছোটকালে পড়তাম ফুলের স্তাবক 5টা, কিন্তু এখন থেকে পড়বো কয়টা, 4টা। ভুল করা যাবে না, ফুলের স্তাবক হচ্ছে 4টা। আগে আমাদের যে পুষ্পাক্ষ ছিল, সেই পুষ্পাক্ষকে এখন আর পুষ্পস্তবকের ভরে মানে ভিতরে ধরে না আর কি। বাকি সবগুলো আগের মতোই আছে, এটা পারবা তোমরা। এখন দেখো এখানে একটা ব্যাপার আছে যে বৃতি বা ক্যালিক্স, হ্যাঁ, এর সদস্যকে বলে সেপাল, দলমণ্ডলের সদস্যকে বলে পেটাল। এখন কোন কোন ফুলে কি হয়, বৃতি আর দলমণ্ডল এদেরকে চেনা যায় না, বুঝছো? মানে বৃতি এবং দলমণ্ডলকে আলাদা করা যায় না, তাদেরকে বলা হয় পুষ্পপুট। যখন আলাদা করা যায় না তখন তাকে বলে পুষ্পপুট। আর এই প্রত্যেক পুষ্পপুট সদস্যকে বলে টেপাল। এখন দেখো একটা সেপাল, পেটাল, টেপাল, এতে প্যাচ লেগে যাবে, তাই না? মনে রাখবা দলকে পেটা, তাই না? তার মানে দলে হচ্ছে পেটাল বা দলকে পেটালো, এরকম ব্যাপারটা। তাহলে বাকি থাকলে ক্যালিক্স, ক্যালিক্স সি দিয়ে শুরু হয় ক্যালিক্স, তাহলে সিতে হচ্ছে সেপাল। আর পুষ্পির ট আছে, টতে হচ্ছে টেপাল, বুঝছো? তাহলে সেপাল, পেটাল, টেপাল, এটা আর ভুল হবে না, জাস্ট দেখতে হবে যে কোনটার ভিতরে কি আছে। এখানে বাকি যেগুলো আছে এগুলো তোমরা নিজেরা একটু পড়বা, এটা কম গুরুত্বপূর্ণ। নিজেরা স্লাইড থাকবে, তোমাদের স্লাইডে পিডিএফ দেওয়া হবে, ভিডিও থাকবে, তোমরা এটা নিজেরা পড়বা, এগুলো কম গুরুত্বপূর্ণ। এবার আসো একবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি, বুঝছো? তো আমরা গোত্র বলতে একটা গোত্রের নামই জানবো, সেটা হচ্ছে পোয়েসি, ঠিক আছে? তো এখান থেকে শান্তির বৈশিষ্ট্য আমাদের পড়তে হবে, তবে তোমরা বইয়ে তোমাদের সবগুলোই আছে, তোমরা বই থেকে পড়বা, আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো মার্ক করে দিচ্ছি। বলছিলাম না ধান, ধান কি স্পাইক করে, স্পাইকলেট। ধানের পরাগধানী, এটা সর্বমুখ, পালকের মতো। আমি বলছিলাম না মূলে ত্রিশুধা, ধানের হচ্ছে মূলীয়। ধানের ফল কেমন, ক্যারিওপসিস। আমি তো বারবার লিখতে বলছি তোমাদের এগুলা, কারণ কি এগুলো বেশি ইম্পর্টেন্ট। সবগুলো আমরা ইনশাল্লাহ পারবো। আচ্ছা, এখন দেখো একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য কি কি, দেখো এগুলো আমি সব পড়ে ফেলছি। আমি বলছিলাম না যে একগুচ্ছ কি, একগুচ্ছ সমান প্যারা, মানে এক বীজপত্রী, গুচ্ছমূল, সমান্তরাল শিরাবিন্যাস, এই তিনটা। বাকি দুটা একটু কম গুরুত্বপূর্ণ, তাই পড়তে হবে যে কোনটার আহ শীর্ষ, তোমার কোনটার বীজপত্র থাকে শীর্ষে, কোনটার ভ্রূণমুকুল থাকে পার্শ্বে। দুই 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 থেকে তিনবার এটা রিডিং পড়বা, বুঝছো? পড়লে ইনশাল্লাহ রিডিং দিবা, এই দুইটা লাইন রিডিং, এই দুইটা। আচ্ছা, একবীজপত্রী বৈশিষ্ট্য যদি পড়ে ফেলি আমরা, তাহলে আমাদের দ্বিবীজপত্রী বৈশিষ্ট্য আমরা পড়বো না, কারণ কি ঠিক উল্টা। ওকে। তো এখন দেখো তোমাদের বইয়ে পোয়েসি গোত্রের কিছু গুরুত্বপূর্ণ উদ্ভিদের নাম দেওয়া আছে। প্রথম 6টা এদের সাইন্টিফিক নাম সহ আমরা পড়বো, কারণ কি এই 4 নাম্বারটা হচ্ছে মেডিকেলের প্রশ্ন আসছিল, বুঝছো? যে গমের সাইন্টিফিক নেম কি। এবার ভুট্টা বা বার্লি আসতেই চলে আসতেই পারে। বাকিটা একবার তুমি রিডিং পড়বা, বাট এই 6টা হচ্ছে ভালো করে মনে রাখতেই হবে। আর বাকিগুলো বাংলা নাম।
ওকে, এখন দেখো তোমাদের বইয়ে একটু খেয়াল করো তো বাঁশের ভিতরে কি লেখা আছে। তার আগে বলো তো, জীবনে বাঁশ টাস খাও নাই কে কে? আসলে তো এখন তো কারণে কারণে বাঁশ খাচ্ছ, বাসা থেকে বাঁশ দেয়, পরীক্ষা খারাপ হলেই বাঁশ দেয়। হ্যাঁ, এক বন্ধু আরেক বন্ধুরে বাঁশ দেয়, সুতরাং বাঁশের প্রচলন কিন্তু খুব বেশি আমাদের ভিতরে, তাই না? মোটামুটি সবাই খাচ্ছ। আচ্ছা, এখন দেখো এই যে বাম্বুজা বাম্বোজ, হ্যাঁ, বাঁশ, বই একটু খেয়াল করে দেখো লেখা আছে যে বাম্বুজা বাম্বোজ, ইহা হচ্ছে বাঁশ, এটা এক ধরনের আদি ঘাস, এর সংখ্যা হচ্ছে 28, সুন্দরবনে নেই কোনো বসবাস। বুঝছো? তার মানে বাংলাদেশে 28 প্রজাতির বাঁশ পাওয়া যায়, সুন্দরবনে কোনো বাঁশ জন্মে না। আমি আবারও বলি যে বাম্বুজা বাম্বোজ, ইহা হচ্ছে বাঁশ, এটা এক ধরনের আদি ধরনের ঘাস, এর সংখ্যা হচ্ছে 28, সুন্দরবনের নেই কোনো বসবাস। বুঝছো? ওকে, মনে রাখবে সবাই ভাবে। বাকি তোমরা হচ্ছে বই থেকে একটু রিডিং পড়ে নেবা, এই টপিক্সের ভিতরে কিছু কিছু কথা আছে, তোমরা রিডিং পড়লেই বুঝতে পারবা, এগুলো আসলে তেমন মুখস্থের কিছু নাই, সহজ আছে অনেক বেশি। ওকে, ঠিক আছে ভাই, আমরা সামনের দিকে আগাই। মালবেসি গোত্র দেখো, এটা দ্বিবীজপত্রী গোত্র পরিচিত, সবাই জানি মালবেসি। মালবেসি মানে আমাদের মনে রাখতে হবে জবার কথা। বুঝছো? কার কথা? জবার কথা, তাই না? তো এখান থেকে অনেকগুলো, সবগুলোই মোটামুটি রিডিং পড়বা তোমরা, তবে বই থেকে সবগুলোই আছে, আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো একটু বলে দিচ্ছি। তোমাদেরকে লিখতে বলছিলাম আমি, সাইমোস কি? জবা, তাই না? আমি লিখতে বলছিলাম সাইমোসটা হচ্ছে জবা। তারপরে বলছিলাম জবার দলমন্ডল কেমন? টুইস্টেড। গর্ভমুণ্ড হচ্ছে পালকের ন্যায়। পরাগধানী হচ্ছে এক প্রকোষ্ঠী বৃক্কাকার, মানে হচ্ছে কিডনির মতো। বুঝছো? বৃক্কাকার। আমি বলছিলাম যে অক্ষে জবা মানে কি? অমরাবিন্যাস হচ্ছে অক্ষীয়, ঠিক আছে? অমরাবিন্যাস হচ্ছে অক্ষীয়। আর পরাগরেণু কেমন? বড় এবং এরকম কাটা থাকে। বুঝছো? কাটা থাকে, কণ্টকিত। ঠিক আছে, দ্বিবীজপত্রী আমরা পড়বো না, কারণ কি, একবীজপত্রী যেটা পড়ছি ঠিক তার উল্টাটাই হচ্ছে দ্বিবীজপত্রী। আর আমরা তো আগে পড়ছিলামই যে কি, প্রদীপ জালি রাতে মানে প্রধান মূল, দ্বিবীজপত্রী মানে বীজপত্র দুইটা, জালিকা শিরাবিন্যাস। বুঝছো? তো আমরা সবই পারবো। দেখো এত কিছু পড়ে আমাদের বর্তমান অবস্থা হচ্ছে এরকম ইমোজির মতো, তাই না? ও বাবা, কি পড়লাম ভাই, সব তো মাথার মধ্যে চলে যাচ্ছে। দেখো একটু চিন্তা করে পড়লে আসলে সহজ। তুমি যদি একটু চিন্তা করে মাথা খাটাই পড়তে পারো, তো মেডিকেল পরীক্ষা দেওয়ার পর এই ইমোজিটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কেমন হবে জানো? ইমোজিটা হচ্ছে এরকম হয়ে যাবে, সরি, ইমোজিটা হচ্ছে এরকম হবে, উল্টা ইমোজি দিয়ে ফেলছি আর কি। ইমোজিটা হবে হচ্ছে এরকম। আচ্ছা, মানে সব পারে গেছে, ঠিক আছে, এরকম একটা ইমোজি হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে ইমোজিটাকে, এই ইমোজি তুমি কোন ধরনের ট্রান্সমিশন করবা, বুঝছো? মানে কোন ধরনের ট্রান্সফর্ম, তোমার ইমোজিটা কি এখান থেকে এরকম হবে, এই ধরনের হবে, নাকি হচ্ছে এই ধরনের হবে, এটা তোমার উপর নির্ভর করতেছে। ঠিক আছে, এই জন্য তুমি দেখবা, তুমি যদি ভালো করে পড়াশোনা করো, একটু মন দিয়ে পড়ো, ছন্দগুলো মাথায় রাখতে পারো, বা একটু বারবার পড়লে দেখবা তোমার এটা আসলে খুবই সহজ, কঠিন আসলে কিছুই না। ওকে, তো ইনশাআল্লাহ, ইনশাল্লাহ আমি চাই যে তোমরা সবাই আসলে এই ইমোজির অধিকারী হও। বুঝছো? এরকম হও যে পেরে গেছে, এরকম ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, ধন্যবাদ। আশা তোমাদের শুভকামনা থাকলো আর কি। এখন থেকে মালবেসি গোত্রের গুরুত্বপূর্ণ উদ্ভিদ, এখান থেকে জবা আর ঢেঁড়স এদের সাইন্টিফিক নেম পড়বা। জবাটা তোমরা সবাই পারো, ছোটকাল থেকে পড়ছো। আর ঢেঁড়স দেখো আবাল আছে। বুঝছো? ঢেঁড়স মানে আবাল। ঠিক আছে, আবাল মস্কাস স্কুলেন্টাস। বাকিগুলা শুধু বাংলা নাম। বাংলা নাম মনে একটা ছন্দ আছে দেখো, জবাকে মানে জবা, মেটেতে হচ্ছে মেস্তাপাট, কাপড়ে হচ্ছে কার্পাস তোলা এবং কেনাপ মেস্তাপাট, ঢেঁড়তে হচ্ছে ঢেঁড়স, স্থূলতে হচ্ছে স্থলপদ্ম। তাহলে এটা দিয়ে তুমি হচ্ছে কেন মনে রাখতে হবে? কারণটা হচ্ছে পরীক্ষা এমন আসতে পারে, নিচের কোনটি মালবেসি গোত্রের প্রধান উদ্ভিদ, বা নিচের কোনটি পয়েসি গোত্রের প্রধান উদ্ভিদ। তো থ্যাংক ইউ, আজকের এই অধ্যায়টা শেষ, আমাদের আরো কিছু টপিকস বাকি আছে। তবে হচ্ছে তোমাদের একটা কথা, ভাইয়া পুষ্প সংকেত কি লাগবে নাকি লাগবে না? দেখো ভাইয়া, পুষ্প প্রতীক তো আঁকতে হবে না, কারণ মেডিকেল প্রতীক আঁকতে বলবে না, পুষ্প সংকেতটা লাগবে। তবে সেক্ষেত্রে তুমি জাস্ট কি করবা, জাস্ট জবা আর ধান, এই দুইটার পুষ্প প্রতীক তুমি যেন দেখে চিনতে পারো। বুঝছো? দেখে যেন তুমি বুঝতে পারো যে এইটা হচ্ছে জবার পুষ্প প্রতীক বা পুষ্প সংকেত, এটা হচ্ছে ধানের পুষ্প সংকেত। এটুকু চিনতে পারলেই তোমার জন্য এনাফ, আর কিছু লাগবে না। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন 1 মিনিটের একটা ব্রেক নেবো। বুঝছো? 1.5 মিনিটের ব্রেক। ঠিক আছে, তোমরা সবাই থাকো, আমি 1.5 মিনিট, ঠিক 1.5 মিনিট পরে কিন্তু শুরু হবে। বুঝছো? ওকে। ঠিক আছে,
পুষ্পপুট হচ্ছে, আমি বললাম না পুষ্পপুট থেকে পড়বা টেপাল, বুঝছো, টেপালটুকু পড়বা, আর কিছু পড়তে হবে না। আচ্ছা just একটা জিনিস ওয়েট করেন। আচ্ছা তোমাদের জন্য হচ্ছে, আচ্ছা একটা পোল তোমাদের বাদ থেকে তোমরা পোলটা আনসার করো। হ্যাঁ এই পোলটা খুবই সহজ, বুঝছো, খুবই সহজ, এবং পোলটা খুবই ইম্পর্ট্যান্ট, সবাই আনসার করো। অনেকে অ্যান্সার করতেছে, দ্রুত দ্রুত, সময় বেশি নাই। আর ওটা আছে তো আরেকটা। আচ্ছা দেখো তাহলে, দেখো তোমাদের আমল নামা একটু দেখাই কে কি অ্যান্সার করলো। আচ্ছা তোমরা অ্যান্সার করতে থাকো, বুঝছো, কারণ অনেকে তো বিরতিতে গেছে, অনেকে হয়তো বলতে পারে, মাইন্ড করবে যে ভাই আপনি আমাদের ছুটি দিয়ে হচ্ছে পোল দিয়ে দিলেন। হ্যাঁ অ্যান্সার করো সবাই, ভুল হচ্ছে কেন? এত করে বললাম যে ধানের কি হবে, ধানের কি হবে, তারপরে ভুল হলে হবে? দেখো তোমাদের আমল নামা দেখো তো একটু কি অবস্থা, শেষ করে দিলাম, ঠিক আছে। দেখো আমি বারবার বলছি যে মূলে হচ্ছে ত্রিশুধা, বুঝছো, তার মানে হচ্ছে ধানে হবে হচ্ছে মূলীয় ধরনের অমরা বিন্যাস, তাই না? তো এখানে তোমাদের প্রান্তীয়, বহুপ্রান্তীয়, অক্ষীয় হওয়ার সুযোগই নাই। অক্ষে হবে জবা, বুঝছো, আর এই যে বহুল আস্বরে, তারপর হচ্ছে প্রান্তে কি, প্রান্তে হচ্ছে সীমা আপা, তার মানে সীম মটর আর হচ্ছে অপরাজিতা। এটা ভুল করা যাবে না, বুঝছো। তাহলে এরপর থেকে যারা ভুল না হয়, যারা ভুল করছো তারা দেখে নাও সঠিকটা কি হবে, ঠিক আছে। ওকে আমরা এখন, ওকে কি অবস্থা তোমাদের সবার? শুনতে পাচ্ছ আমাকে? সাড়া দাও, সাড়া দাও, সব শুনতে পাচ্ছ, সাড়া দাও তো দেখি কি অবস্থা। ঝাঁকানাকা একটু সবাই একবার উঠবস করো, বুঝছো, চেয়ার থেকে একবার উঠবস করো, দেখবা যে তোমাদের মোটামুটি ঘুম বা অলসতা ভাবটা চলে যাবে। দেখো আমরা এখন হচ্ছে, আমরা গতদিন কি করছিলাম, গতদিন হচ্ছে আমরা লাস্টের অধ্যায়ের তোমার হচ্ছে একটা অংশ পড়ছিলাম, প্রথম অংশ, আজকে আমরা শেষ অংশ পড়বো। আমি গতদিনই বলছিলাম এই অধ্যায়টা আসলে অনেক বোরিং লাগে। আমাদের ইন্টারমিডিয়েটে কেউই স্যাররা তেমন একটা পড়ায় না, আমরা পড়িও না, কিন্তু আমাদের এখন পড়তে হবে, কারণ যদি আমরা মেডিকেলে চান্স পেতে চাই, এটা পড়ার বিকল্প কিছু নাই, বুঝছো। কারণ হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে, প্রশ্ন না আসলে তুমি যাবা হচ্ছে জলে ভেসে, ঠিক আছে। সুতরাং জলে ভাসতে যদি না চাও, এই অধ্যায় পড়তেই হবে, ঠিক আছে। ওকে ঠিক আছে আমরা পড়বো। তবে তার আগে, এই অধ্যায় শুরু করার আগে আমি হচ্ছে একটা ছোট্ট একটা গল্প তোমাদেরকে বলবো, ঠিক আছে। গল্প আসলে না, এটা এটা বাস্তব কথা, হচ্ছে আমার জীবন থেকে নেওয়া, জীবন থেকে নেওয়া, জহির রায়হান, ঠিক আছে। ওকে এখন দেখো আমি যে গল্পটা, সেটা হচ্ছে আমার এক সিনিয়র ভাই আছে, বুঝছো, আমার থেকে সে বেশ কয়েক বছরেরই সিনিয়র, তিনি বয়সে আরো বেশি সিনিয়র। তো আমার ওই ভাইয়া, উনিও হচ্ছে, উনি ঢাকার ভিতরের একটা মেডিকেল কলেজে পড়েন, বুঝছো, মোটামুটি টপ মেডিকেল কলেজে বলা যায়, ধরে নিতে পারো তোমরা আর কি। তো উনি উনি যখন হচ্ছে ফার্স্ট টাইমে পরীক্ষা দেন, চান্স পান নাই। তারপর সেকেন্ড টাইমে যখন পরীক্ষা দেন, উনি তখনও চান্স পান নাই। তো ওনার আসলে মেডিকেলে পড়ার একটা তীব্র ইচ্ছা ছিল, যে মেডিকেলে উনি পড়বেই, ঠিক আছে। তো এখন উনি কি করলো, তোর ভেবে অবাক হয়ে যাওয়া, বুঝছো, উনি আবার ক্লাস 9-এ ভর্তি হলো। উনি আবার কি করছে, আবার মেডিকেল পরীক্ষা দেওয়া, যদি দুইবার বেশি দেওয়া যেত না আগে, এই জন্য দুইবার বেশি দেওয়া যায় না, এই জন্য উনি আবার কি করলো, আবার হচ্ছে আবার মেডিকেল, আবার 9-এ ভর্তি হলো, বুঝছো, নতুন করে 9 পড়লো, 10 পড়লো, 11 12 পড়লো, 12 পড়ে সে আবার মেডিকেল পরীক্ষা দিল, দিয়ে সে চান্স পেলো। বাট তুমি একটু চিন্তা করে দেখো, যে মেডিকেল পড়ার জন্য যে প্যাশন, যে ডেডিকেশন,
কোন লেভেলের, ঠিক আছে? মানে আসলে ভাবা যায় না, আমি নিজেও আসলে ভাবতে পারি না যে একটা মানুষ 4টা বছর সে তার শুধু মেডিকেলে চান্স পাওয়ার জন্য সে দিয়ে দিল, দিয়ে সে ডাক্তার, ডাক্তার হয়ে গেছে আর কি, সে ডাক্তার হয়ে গেছে আজ, বুঝছো? চিন্তা করে দেখো, একটু ভাবো, বাস নিজে মাথা মধ্যে ঢুকাবো যে একটা লোক কি পরিমাণ ডেডিকেশন তার থাকতে পারে, বুঝছো? তাহলে সে যদি 4টা বছর নষ্ট করে মেডিকেলে চান্স পেতে পারে, তুমি মাত্র 2টা বা 3টা মাস ব্যয় করে কেন মেডিকেলে চান্স পাবা না বলো? এই 2টা মাস ভালো করে তো মানুষ মেডিকেলে চান্স পায়, তাই না? তাহলে তোমাকে একটু কষ্ট করতেই হবে এই সময়ের ভিতরে, ঠিক আছে? ইনশাআল্লাহ। পারবা না তোমরা? বলো তো, পারবা না তোমরা? এই বলো তো, পারবা না তোমরা সবাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই পারবো আমরা, কারণ এটা সম্ভব। আমি তো বলতেছি এটা সম্ভব, এত ইনফরমেশন আমি তো সব মনে রাখতে বলতেছি, আমি কখনো কি বলছি তুমি সব মুখস্থ করো? বলি নাই তো। আমি তো কখনো বলি না যে সব তুমি মনে রাখতে হবে। তুমি পড়ো, ভুলো, আবার পড়ো, এই পড়তে এবং ভুলতে ভুলতে শেষমেশ দেখবা যতটুকু মনে আছে ততটুকু তুমি কাজে লেগে যাবে, বুঝছো? কারণ ওই মেইন পরীক্ষায় তোমার কোনটা যে আসবে এটা কেউ জানে না, ঠিক আছে? দেখা যাচ্ছে তুমি যেটা পড়ছো ওটা তোমার কমন বেঁধে গেছে, এই কমন বাঁধানো তোমাকে দোয়া করতে হবে আল্লাহর কাছে, আমি যেটা পড়তেছি আল্লাহ যেন এটাই পরীক্ষাতে আসে। আচ্ছা, তো দেখো, তো আমরা যদি এত কষ্ট একজন মানুষ করতে পারে, আমরা একটু কষ্ট করে একটা বোরিং অধ্যায় কেন পড়তে পারবো না? আমরা অবশ্যই পড়তে পারবো, ঠিক আছে? তো আমরা পড়বো। তো দেখো, আমি তোমাদের থেকে খুব বেশি সময় আসলে নিব না, বুঝছো? আমি অল্প একটু সময় নিব তোমাদের কাছ থেকে। তো এই অধ্যায় থেকে আমি আসলে তোমাদের ফুল পড়াবো না। আমি আগের দিনে বলছিলাম যে এই অধ্যায় পড়তে গেলে একজন প্রশ্নকর্তার সাইকোলজি কেমন থাকে সেটা বুঝতে হয়, বুঝছো? তোমাদেরকে তো দাগানো বই দেওয়া হবে পিডিএফ এ, দাগানো বই থেকে যতটুকু দাগানো আছে তোমরা ততটুকু ইনশাল্লাহ পড়বা, ওকে? আর আমি স্লাইড থেকে যতটুকু বোঝার আছে, যতটুকু বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদেরকে মার্কিং করে দিচ্ছি, তোমরা সেগুলো জাস্ট খেয়াল করো, বেশি সময় নিব না ইনশাল্লাহ। ওকে, দেখো আমরা কতদিন শেষ করেছিলাম এর আগে থেকে। আজকে আমরা শুরু করবো হচ্ছে জীবের অভিযোজন থেকে, তাই না? অভিযোজন মানে হচ্ছে প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নেওয়া, এটার নামই হচ্ছে অভিযোজন। তো বিজ্ঞানী, তার নাম আছে ওয়ার্মিং, বুঝছো? তিনি 3 ভাগে ভাগ করেন। একটা হচ্ছে হাইড্রোফাইট, একটা হচ্ছে জেরোফাইট, একটা হচ্ছে মেসোফাইট। হাইড্রো মানে পানি, জলজ উদ্ভিদ। জেরোফাইট মানে হচ্ছে মৌরজ উদ্ভিদ, দেখো। আহ, আম, তারপর হচ্ছে মেসোফাইট মানে হচ্ছে সাধারণ আম জাম লিচু কাঁঠাল যেগুলো, এগুলো মেসোফাইট। আমরা হ্যালোজেন জানি, তাই হ্যালোজেনের নাম পড়ছি আমি, হ্যালোজেন মানে কি? লবণ, তাই না? কারণ এরা হচ্ছে যারা হ্যালোফাইট, এরা হচ্ছে লোনা মাটির উদ্ভিদকেই হ্যালোফাইটা বলা হয়ে থাকে, বুঝছো? কারণ এরা লবণ সহ্য করতে পারে, লবণ সহনীয়, এটুকুই। ওকে, এবার দেখো জলজ উদ্ভিদের প্রকারভেদ। দেখো এই সব উদাহরণ পড়তে হবে না, জাস্ট রিডিং পড়বা, মুখস্থ করতে হবে না। মনে থাকলে থাকবে, না থাকলে থাকবে না। কিছু ট্রিক্স দেখো আছে এখানে, যেমন নিমজ্জিত, যারা হচ্ছে পানির নিচে, বুঝছো? একদম এরকম মাটির নিচে থাকে, পানি তার নিচে হচ্ছে এরকম উদ্ভিদ থাকে, এরা হচ্ছে নিমজ্জিত জলজ উদ্ভিদ। কারা? পাতা শ্যাওলা, সব পাতা, এবং হচ্ছে কি সেরাটোপাইলাম হাইড্রিলা। রিডিং পড়বা। মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ কারা? দেখো সব ধরনের পানা, কচুরি পানা, খুদি পানা, গুড়ি পানা, টোপা পানা, কুতি পানা, মুসাকানি পানা, বুঝছো? একবারে পড়বা, যত পানা আছে সব পানা হচ্ছে মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ। এবার দেখো মূলাবদ্ধ পত্র ভাসমান। দেখো আমরা শাপলা দেখছি না? ধর এটা হচ্ছে পানির উপরিভাগ, এটা হচ্ছে মাটি। শাপলা ঠিক এরকম থাকে না? এটা শাপলা ফুল, এর দেখবা যে এরকম মাটির নিচে কিন্তু মূল থাকে, বুঝছো? তার মানে যত রকম ফুল আছে, বুঝছো, সব ফুলগুলো দেখবে সাদা শাপলা, লাল শাপলা, নীল শাপলা, পদ্ম, পানিকলা, এরা সবাই হচ্ছে কি মূলাবদ্ধ পত্র ভাসমান জলজ উদ্ভিদ, ওকে? আচ্ছা, এইবার দেখো উভচর উদ্ভিদ। তোমার একটু আমাকে ইনবক্সে জানাও তো, আমরা এখন কোরিলেট করতেছি, বুঝছো? এটা কোরিলেট বলতেছি আমি, বুঝছো? কোরিলেশন। বলো তো তোমরা বোটানি বইয়ের আর কোথায় উভচর উদ্ভিদ পড়ছো বলো তো? উভচর উদ্ভিদ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই বলতেছো যে ভাই ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা, থ্যাংক ইউ রিক্সিয়া, ব্রায়োফাইটা, এরা হচ্ছে উভচর উদ্ভিদ। আচ্ছা, বলো তো উভচর যে শ্রেণী, এদের ইংরেজি নাম কি? জুলজি থেকে কি বলা হয় এদেরকে? অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া। তার মানে উদাহরণ কি? ব্যাং। তার মানে ব্যাং উভচর হচ্ছে প্রাণী, বুঝছো? এদেরকে অ্যামফিবিয়া শ্রেণী অন্তর্ভুক্ত। আর এদিকে উভচর উদ্ভিদ কে কে আছে? এদিকে পড়তেছি কলমিলতা, হেলেঞ্চা, কেশরদাম এবং ব্রায়োফাইটা। তোমরা হচ্ছে এইভাবে একটু কোরিলেশন করে পড়বা ইনশাল্লাহ, দেখবে তাহলে ভুলের পরিমাণ অনেক কমে যাবে, অনেক কমে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা রেসপন্স করতেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখো এখানে তোমাদের হচ্ছে খুব সুন্দর ফুলগুলো আছে, হ্যাঁ, পদ্ম, নীল শাপলা, লাল শাপলা,
তারপরে হচ্ছে আমরা যেগুলো ফ্রি ফ্লোটিং মুক্ত ভাষার মধ্যে পানাগুলো পড়লাম, এগুলো হচ্ছে পানা। ওলফিয়া আমরা দেখছিলাম আগেই, এটা কচুরি পানা। সায়েন্টিফিক নেম লাগবে ভাইয়া? সায়েন্টিফিক নেম লাগবে না ভাইয়া, আমি যদি লাগে আমি বলে দিব, কারণ এসব পড়ে মনে রাখতে পারবা না, এই জন্য পড়েও লাভ নাই। দেখো মরুজ উদ্ভিদ, জাস্ট বাংলা নামগুলো পড়বা, বুঝছো? জাস্ট বাংলা নাম, সবই বাংলা নাম। লোনা মাটির উদ্ভিদটা একটু বেশি গুরুত্বপূর্ণ, বুঝছো? কারণ আমাদের যেহেতু ম্যানগ্রোভ ফরেস্ট আছে, এই জন্য তোমরা এখান থেকে বাংলা নামগুলো তো পড়বাই, বিশেষ করে গোল পাতা, সুন্দরী, কেওড়া, বুঝছো? এই তিনটার তোমরা একটু সাইন্টিফিক নেম বই থেকে পড়বা, বুঝছো? কার কার? গোল পাতা, কেওড়া এবং সুন্দরী, এদের সাইন্টিফিক নেমটা একটু পড়তে হবে। দেখো জেরোফাইটস, এটা হচ্ছে তোমার ক্যাকটাস দেখছি আমরা, মরুজ উদ্ভিদ, এটা হচ্ছে সেই ক্যাকটাস। হ্যাঁ, লোনামাটির উদ্ভিদ, এগুলো আসলে দেখো মানে জাস্ট তোমাদের দেখানোর জন্য একটু আর কি। তো যারা সুন্দরবনে যারা গেছো তারা মোটামুটি দেখছো এই গাছগুলা। হ্যাঁ, ওকে। এখন দেখো জলজ উদ্ভিদের অভিযোজন মনে রাখবা। দেখো অভিযোজন তিন প্রকার করে, তাই না? এই নামগুলা একটু পড়বা এবং বই থেকে এই টপিকস গুলা একবার রিডিং দিবা, বুঝছো? দাগানো তো আছেই, দাগানোগুলো তো পড়বা এমসিকিউর জন্য। আর এই অভিযোজনের গুলার বৈশিষ্ট্য কি কি আছে তোমরা একটু এটা রিডিং দিবা। আচ্ছা, এখন দেখো লবণাক্ত পরিবেশে উদ্ভিদের অভিযোজন, তাই না? এইটা এখান থেকে তোমরা দেখবা তিনটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট বোল্ড লাইনে লেখা আছে। একটা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম, বুঝছো? জরায়ুজ অঙ্কুরোদ্গম। আচ্ছা, আরেকটা বলা আছে শ্বাসমূল বা নিউম্যাটোফোর, শ্বাসমূল বা নিউম্যাটোফোর। আরেকটা বলা আছে বায়ু কুঠুরি। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বইতেই আছে। তো এখন দেখো এখানে তোমরা এই দুটা মনে বুঝতে পারবা। জরায়ুজ অঙ্কুর, ধরো ধরো এটা এটা কি জিনিস দেখো, জরায়ুজ অঙ্কুরোদ্গম এটা কি জিনিস ভালো করে দেখো। ধরো এই একটা উদ্ভিদ, বুঝছো? এখানে এর ফল হয়েছে মানে বীজ, এর ভিতরে বীজ আছে। এখন কি হয়, ফলের ভিতরে মানে জরায়ুর ভিতরে থাকা অবস্থায় এই এদের বীজটা হচ্ছে অঙ্কুরিত হয়। যখন মাটিতে পড়ে, মাটির থেকে কাদা মাটি থাকে, এখান থেকে যখন পড়ে এটা আটকে যায়, আটকে গিয়ে এখান থেকেই কয়েকদিন পরেই নতুন গাছ শুরু হয়। তার মানে এটা জরায়ুজ অঙ্কুরোদ্গম, মানে গাছে থাকা অবস্থায় কি এটা অঙ্কুরিত হয়। ওকে, থ্যাংক ইউ। বায়োম, বায়োম কি জিনিস? বাস্তুতন্ত্র মূলত। হ্যাঁ, মানে অনেকগুলা তোমার হচ্ছে একটা পরিবেশ, স্থল ভাগে যারা বাস করে সব প্রাণী উদ্ভিদ জড় অজড় সবাইকে নিয়ে বায়োম। বায়োম থেকে, বায়োম হচ্ছে মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? কারণ এখান থেকে মেডিকেলে 2 থেকে 3 বার প্রশ্ন আসছে, বুঝছো? এই জন্য বায়োমটা ভালো করে পড়তে হবে। প্রথমত কি কি বায়োমের কথা বলা আছে দেখো। মরুভূমির বায়োম, মানে মরুভূমিতে যে বায়োম সেটা মরুভূমির বায়োম। কি পড়তে হবে দেখো, সবচেয়ে বড় মরুভূমি এটা জিকে, বুঝছো? সাহারা মরুভূমি, যেখানে দিন এবং রাতে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। আমি যেগুলো বলতেছি না সেগুলো তোমরা একটু কম গুরুত্ব দিয়ে পড়বা, বুঝছো? মানে রিডিং পড়বা কয়েকবার, যেগুলো বলতেছি সেগুলো মনে রাখতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। তৃণভূমির বায়োম, এখান থেকে প্রশ্ন আসছিল যে কোন বায়োমের মাটি হিউমাস সমৃদ্ধ, বুঝছো? তৃণভূমি। এবং এখানে দেখো ঘাস হচ্ছে এখানকার প্রধান উদ্ভিদ। ওকে, আচ্ছা। দেখো সাভানা বায়োম, সাভানা বায়োম কি জিনিস দেখো। সাভানা বায়োমটা ব্যাপারটা হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট বলতে একটা কথা আছে। ট্রপিক্যাল রেইন ফরেস্টটা কি জিনিস, যে যে সমস্ত বনের অনেক বেশি বৃষ্টিপাত হয় তাদেরকে বলা হয় ট্রপিক্যাল রেইন ফরেস্ট। হ্যাঁ, আচ্ছা। তো এখন রেইন ফরেস্টের কাছাকাছি যে বায়োম থাকে তাকে বলে সাভানা বায়োম, মানে রেইন ফরেস্টের সীমানায় মানে সৃষ্টি হয়েছে। তুন্দ্রা বায়োম কি জিনিস ভাই? তুন্দ্রা মানে হচ্ছে বরফ, বুঝছো? আইস। অ্যান্টার্কটিকা মহাদেশটা হচ্ছে তুন্দ্রা বায়োমের একদম ভালো একটা উদাহরণ। তো এখান থেকে তোমরা একটু পড়বা যে মৃত জীবদেহ পুষ্টির প্রধান উৎস নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ। এটা কিন্তু মেডিকেলে প্রশ্ন আসছিল, বুঝছো? যে তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ কোনটা? মস, মানে হচ্ছে ব্রায়োফাইটা এবং লাইকেন। তার মানে হচ্ছে তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদটা হচ্ছে মস ও লাইকেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। দেখো বনভূমির বায়োম, এখান থেকে এত কিছু পড়তে হবে না, ইম্পর্টেন্ট কোনটা আমি বলে দিচ্ছি। এইটুকু পড়বা যে ট্রপিক্যাল রেইন ফরেস্টে বৃষ্টিপাত হয় 250 থেকে 450 সেন্টিমিটার। দেখো সবচেয়ে বড় রেইন ফরেস্ট কোনটা? দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকা, মানে যে অ্যামাজনের মহাবন বলা হয় যেটাকে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় রেইন ফরেস্ট। ওকে, এটা ইম্পর্টেন্ট, বুঝছো? বাংলাদেশে শালবন আছে না, শালবন, শালবনের আরেক নাম হচ্ছে গজারি বন। এটা হচ্ছে ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট। আচ্ছা, এখান থেকে এটুকু পড়তে হবে, জাস্ট ম্যানগ্রোভ বনটা পড়বা। বাংলাদেশের সুন্দরবন, তোমরা একটু ইনবক্সে লিখো তো সুন্দরবনের কত পার্সেন্ট, সুন্দরবনের কত পার্সেন্ট
বাংলাদেশের অন্তর্ভুক্ত। সবাই লিখো তো। অনেকেই লিখতেছো, থ্যাংক ইউ ভেরি মাচ যারা লিখতেছো। সুন্দরবনের 62%, বুঝছো, 62% হচ্ছে তোমার ম্যানগ্রোভ এই বনটা আমাদের বাংলাদেশের অন্তর্ভুক্ত, বাকিটা হচ্ছে ইন্ডিয়ার অন্তর্ভুক্ত। ওকে, মিঠা পানির বায়ম, তোমরা এটা ভালো করে খেয়াল করো তো। এই যে লেক, বুঝছো, হ্রদ বা লেক, এর 3টা অঞ্চল আছে, বেলা, অগভীর এবং গভীর অঞ্চল, বুঝছো। দেখো সুন্দরবন এবং টাঙ্গুয়ার হাওরকে হচ্ছে রামসার কনভেনশন হিসেবে এটা স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে 3টা, ভালো করে খেয়াল করো। গভীর হ্রদগুলো 3টি অঞ্চলে বিভক্ত, সংখ্যা মনে রাখতে হবে 3টি, ভুল যেন না হয়, সামনে কিন্তু আসতেই পারে এটা পরীক্ষাতে, মেডিকেলে। এবার দেখো এখানে বলা আছে সাগরের কথা, সাগর দেখো 4টা, তার মানে হ্রদের অঞ্চল 3টা আর সাগরের 4টা, ভালো করে ভুল যেন না হয় একজনেরও। হ্রদের অঞ্চল কয়টা? 3টা, সাগরের হচ্ছে 4টা। দেখো সাগর হচ্ছে বা লোনা পানির বায়ন যেটা, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রথম বায়ম। এই দেখো, এই অনেক সুন্দর একটা ছবি দেখছো, এটা দেখো যে প্রবাল প্রাচীর দেখছো না, প্রবাল প্রাচীর, এগুলো সেই প্রবাল প্রাচীর। যারা দেখো নাই অনেকেই দেখছো, এগুলো সেই কোরাল বলা হয়, ওরা কোরালের মূল পড়ছে না, সেই কোরাল হচ্ছে এগুলা। বিভিন্ন বায়োমের বাৎসরিক বৃষ্টিপাত, ভাইয়া এটা মনে রাখা যায় না, এটা তোমরা রিডিং পড়বা, মনে মুখস্থ করতে যাবা না ভুলেও। তবে ময়েস্ট ডিসিডুয়াস ফরেস্ট, ওরিয়েন্টাল অঞ্চল, এবং হচ্ছে এবং পড়বা তোমরা হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, এই 3টা তোমরা একটু মুখস্থ করবা বা মনে রাখবা। প্রাণী ভৌগোলিক অঞ্চল মনে রাখবা, বিভক্ত করছে সিয়েটর আর সমর্থন করছে হচ্ছে ওয়ালেস। ঠিক আছে, 6টা অঞ্চল আছে এরকম, প্যালিআর্কটিক, ওরিয়েন্টাল, অস্ট্রেলিয়ান, নিউ ট্রপিক্যাল, ইথিওপিয়ান এবং নিয়ার্কটিক। তোমরা এই নামটা যদি 10বার তোমরা একটু জিকির করো কয়েকবার করে, দেখবা যে এটা দেখলে মনে পড়বে যে এটা এখানে ছিল, এটা এখানে ছিল। মুখস্থ করার দরকার নাই, জিকির করবা, বুঝছো, 10বার জিকির। এর ছন্দ কি? 10বার জিকির। ওকে, এবার দেখো ওরিয়েন্টাল অঞ্চল, বুঝছো। আচ্ছা, এখানে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা দেখো, এই যে বাংলাদেশ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই লেখো তো একটু, সবাই ইনবক্সে লেখো, বাংলাদেশ ওরিয়েন্টাল, সবাই লেখো, এভরিবডি, বাংলাদেশ ওরিয়েন্টাল অঞ্চল। তার মানে বাংলাদেশ, মানে আমরা যেখানে অবস্থান করতেছি, আমরা হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চলের কি অন্তর্ভুক্ত। আর এইখানে উপ অঞ্চল, এই 3টা পড়তে হবে না। তবে দেখো বাংলাদেশ, আমরা যে আমাদের দেশটা, সেটা হচ্ছে ভারতীয় উপ অঞ্চলের অন্তর্ভুক্ত। কোনটার অন্তর্ভুক্ত? ভারতীয় উপ অঞ্চলের অন্তর্ভুক্ত, এটা কিন্তু ভুল করা যাবে না, বুঝছো। হ্যাঁ, ওকে। আচ্ছা, তোমাদের এখন একটা পোল দিব আমি, সবাই অ্যান্সার করবা পোলটা, সবাই অ্যান্সার করো। খুবই সহজ একটা পোল ভাই, যে গভীর হ্রদগুলো কতটি অঞ্চলে বিভক্ত, আমি কিন্তু খুব বারবার বলে দিছি, সুতরাং এটা ভুল করার কোনো মানেই নাই, বুঝছো। গভীর হ্রদগুলো কতটি অঞ্চলে কি অন্তর্ভুক্ত? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই লিখতেছো, এখন পোলটা অ্যান্সার করো, সবাই পোলটা খুবই সহজ একটা পোল, বুঝছো। আচ্ছা, তো খেয়াল করো, আমি এই পোলটা এন্ড করছি, এখন তোমাদের আমল নাম্বারটা দেখো কি অবস্থা। দেখো যে অনেক, হ্যাঁ, এটা অনেক ভালো পারছো তোমরা অনেকেই, যে 91% তোমরা হচ্ছে আনসার করতে পারছো। আমি বলছিলাম যে হ্রদের ক্ষেত্রে হলে সেটা 3 প্রকার, আর সাগর হলে 4 প্রকার। যারা 4 প্রকার অ্যান্সার করছো শুনে রাখো, 4 প্রকার হচ্ছে সাগরের ক্ষেত্রে, আর হ্রদের ক্ষেত্রে হচ্ছে 3 প্রকার। ওকে, ইনশাল্লাহ আর ভুল হবে না আমাদের। ওকে, ঠিক আছে। এখন দেখো আমরা শেষ করবো, আমরা শেষের দিকে চলে আসতেছি, আমরা 2-1টা স্লাইড ইনশাল্লাহ আছে, খুবই গুরুত্বপূর্ণ আসলে, আমরা সেগুলো দেখে শেষ করবো ইনশাল্লাহ। দেখো এন্ডেমিক ফনা, ওরিয়েন্টাল অঞ্চলের কি, মানে আমাদের যে অঞ্চল, এই অঞ্চলে এন্ডেমিক। এন্ডেমিক মানে কি? এন্ডেমিক মানে হচ্ছে শুধুমাত্র এটা শুধু এই এলাকায় পাওয়া যায়, বুঝছো, এর বাইরে, এই এলাকার বাইরে পাওয়া যায় না, এগুলো এন্ডেমিক। আর ফনা মানে হচ্ছে প্রাণীকুল, বুঝছো, ফনা মানে হচ্ছে প্রাণীকুল, আর ফ্লোরা মানে কি, উদ্ভিদকুল। ঠিক আছে, এটা হচ্ছে প্রাণীকুল। আমরা এখন ইংলিশে পড়বো, কারণ ইংলিশে একটা ফ্রেজ আছে, ফ্লোরা অ্যান্ড ফনা অফ বাংলাদেশ, তাই না? অনেকেই শুনছো হয়তো এটা, ফ্লোরা অ্যান্ড ফনা অফ বাংলাদেশ। তা ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদকুল, আর ফনা মানে হচ্ছে প্রাণীকুল। ওকে, তো এখান থেকে উদাহরণগুলো তোমরা পড়বা, বুঝছো, এটা মুখস্থ করতে হবে না, খুব সুন্দর সুন্দর নাম আছে, বুঝছো, রিডিং পড়বা।
তো রিডিং পড়বা। এখন ছবি দেখো, এই যে এটা হচ্ছে নাপ্তি কই, বুঝছো, কই মাছের মতোই আর কি, নাপ্তি কই বিশেষ নাম। এটা হচ্ছে সবুজ রুই, দেখতে একটু সবুজ সবুজ আর কি। ঘড়িয়াল দেখো এই কুমিরের মতো। সিলেটি কাসিম, বর্মি ময়ূর, শ্বেত কাকাতুয়া। বাংলাদেশের বনাঞ্চল থেকে কি কি পড়বো ভাইয়া? দেখবে পড়বা হচ্ছে প্রধান উদ্ভিদ কি কি আছে, একবার রিডিং দিবা। হ্যাঁ, তারপর পড়বা হচ্ছে এই লাস্টের লাইনটা থেকে, কিন্তু এই 2 লাইন থেকে একটা ডেন্টাল একটা প্রশ্ন আসছিল, বুঝছো, মেডিকেলেও আসতে পারে। যে সেটা কি, যে রাতারগুলের যে জলাবন, বুঝছো, এখানে বন্য গোলাপ পাওয়া যায়। প্রশ্ন আসছিল এরকম যে বন্য গোলাপ, বাংলাদেশের একমাত্র বন্য গোলাপ কোথায় পাওয়া যায়? উত্তর হবে কি সিলেটে, তাই না? কারণ সিলেটে হচ্ছে রাতারগুল থাকে, যেটাকে সোয়াম ফরেস্ট বলে। সোয়াম ফরেস্ট কেন বলে? এখানে যে উদ্ভিদগুলো আছে না, এই উদ্ভিদগুলোর মোটামুটি তোমার হচ্ছে এরকম এই পর্যন্ত পানিতে ডোবা থাকে, এটাকে বলে সোয়াম ফরেস্ট। সোয়াম ফরেস্ট। তাহলে বাংলাদেশের সোয়াম ফরেস্ট কোনটা? সোয়াম ফরেস্ট হচ্ছে রাতারগুল, যেটা অবস্থিত সিলেটে, আর সেখানে একমাত্র বন্য গোলাপ পাওয়া যায়। এই দেখো রাতারগুল, যারা যাও নাই তারা মেডিকেলে চান্স পেয়েই, বুঝছো, মেডিকেলে চান্স পেয়েই পুরো একদম এরোপ্লেনে করে চলে আসবে, ঠিক আছে? এরোপ্লেন, এটা হচ্ছে একটা এরোপ্লেন, তোমরা এরোপ্লেনে করে, এটা হচ্ছে একটা এরোপ্লেনে হাঙ্গর মাছ হয়ে গেছে আর কি। যাই হোক, তোমরা এরোপ্লেনে করে কি করবা? যদি আসলে সিলেটে বিমানবন্দর আছে, এই মাঝখানে এখানে তোমরা চলে আসবা, ঘুরবা, ঠিক আছে? মেডিকেলে চান্স পাওয়া, যারা গেছো তাদের গেছোই, আর যারা চান্স পাওয়ার পরে যাবা তারা দেখবে অনেক আরো বেশি এনজয় করতে পারবা, সময়টা অনেক ভালো থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশে বনাঞ্চল রিডিং পড়বা, টপিক্সটা বই থেকে রিডিং পড়বা, দাগানো গুলা পড়বা যেগুলো দাগাই দেওয়া হয়েছে। আর প্রধান উদ্ভিদ কোনটা? শাল, এই জন্য এটাকে শাল বন বলে। যার আরেকটা নাম হচ্ছে গজারি বন। এই যে শালবনটা ছবি, বুঝছো, এই পথ ধরে হাঁটতে হাঁটতে খুব মজা না, বুঝছো? তো একদিন মেডিকেলে চান্স পাবা, মেডিকেলে চান্স পেয়ে নিজের ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবা, বুঝছো, শালবন। এখানে তোমরা হচ্ছে তুমি থাকবা এখানে, একদিন তুমি তোমার এখানে তোমার সহধর্মী বা সঙ্গী থাকবে, ঠিক আছে? দুইজনে ঘুরতে যাবা, ওকে ইনশাআল্লাহ। ওকে, বাংলাদেশের বনাঞ্চল এখান থেকে, এটা আমি পড়ে ফেলছি, 62% থাকে সুন্দরবনে। আচ্ছা, আমি ওই যে মনে আছে আমি সেন্ট মার্টিনে গেছিলাম তোমাদের নিয়ে আগের ক্লাসে, গরিবের কি, গরিবের টাইটানিক বা টুরুলাভের গল্প পড়ছিলাম না? তো সেই সেন্ট মার্টিন কি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। আর বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বনভূমি কোনটা? সুন্দরবন। এটা খুবই সহজ, বাস একটু চিন্তা করে পড়বা, যে আমার কথা মনে করবো যে ভাইয়া এগুলো পড়াইছিল। তারপরে এই দেখো, আমি একটা যে হানিফ সংকেতের মধ্যে একটা ছন্দ বলছিলাম না, বাঁশ জন্মে না সুন্দরবনে, বুঝছো? এই সেই কথা, যে ম্যানগ্রোভে কি জন্মে না? বাঁশ জন্মে না, ঠিক আছে? এই দেখো ম্যানগ্রোভ বন, ঠিক আছে? এইখান দিয়ে যদি একটা নৌকা নিয়ে, বুঝছো, একটা নৌকাতে এইখানে যাওয়া যে কি মজা, ঠিক আছে? এই মজা আসলে কেউ কিন্তু পাবা না, ঠিক আছে? এদিকে তুমি তুমি নৌকা চালাবা, ঠিক আছে, পাশে বসে থাকবে একজন, এদিকে এনজয় করবা, খুবই মজা। ইনশাআল্লাহ সবাই যাবা। এখান থেকে জাস্ট তোমরা আবৃতবীজী উদ্ভিদগুলার বাংলা নাম পড়বা, বাংলা নাম, জাস্ট বাংলা নাম। প্রাণী থেকে কি পড়বা? বিলুপ্ত প্রাণী যারা হচ্ছে আমাদের ছেড়ে চলে যাচ্ছে বা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এদের জাস্ট বাংলা নামগুলো পড়বা। বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার এবং ঘড়িয়াল, এদের সাইন্টিফিক নেমটা পড়বা। দেখো, ঘড়িয়াল পাওয়া যায় হচ্ছে গঙ্গা নদীতে, মানে আমাদের এদিকে গঙ্গা নদী আছে বা পদ্মা আছে, এই জন্য নামটা দেখো গ্যাভিয়ালিস গাঙ্গাটিকাস, ঠিক আছে? আর এটা তো সবাই পারোই, গ্যাভিয়ালিস গাঙ্গাটিকাস, ঠিক আছে? বাকিগুলো দেখো, এই যে নীল গাই, বুঝছো, এই সবাই ভুল করে, নীল গাই কিন্তু নীল না, বুঝছো? নীল গাই যেমন নীল না, ঠিক তেমন মেডিকেলে চান্স পাওয়া কি কঠিন না। এই যে বনরুই, এই বনরুই কিন্তু আসলে রুই মাছ না, এটা একটা স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে? এটা একটা স্তন্যপায়ী প্রাণী বনরুই। তো বনরুই যেমন রুই মাছ না, ঠিক এই অধ্যায়ে কঠিন না, এই অধ্যায় পড়ে মেডিকেলে চান্স পাওয়াটাও কঠিন না। এই দেখো রাজশকুন, শুশুক, মিঠা পানির কুমির, এই যে নীল গাই দেখছো, এখানে নীল না, এই যে বনরুই, হ্যাঁ, এটা একটা স্তন্যপায়ী, দেখে রাখো। আচ্ছা, জীববিলুপ্তির কারণ, এই যে জীববিলুপ্ত হচ্ছে কি কারণ? দেখো, একটা হচ্ছে পরিবেশের জলবায়ুগত কারণে হয়, আর একটা হচ্ছে কি হয়, আর একটা হচ্ছে মানুষ, মানে আমরা যারা এই যে শয়তানগুলো যারা বাস করতেছি, আমাদের কারণেই এরা নষ্ট হয়ে যায়, বিলুপ্ত হয়। এইগুলো ভালো করে পড়বা, যে আমরা কি কি কারণে এগুলা নষ্ট করি, এগুলা পড়তে হবে না, রিডিং পড়বে, এগুলো রিডিং, এগুলো একটু মনে রাখবা ইনশাল্লাহ। আমাদের লাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস, স্লাইড, ঠিক আছে? তো এই স্লাইডটা পড়ার আগে তোমাদেরকে একটা পোল দিয়ে আসি, তাই না? একটা পোল কিন্তু দেওয়া দরকারি, সবাই অ্যান্সার করবা, এভরিবডি। খুবই সহজ একটা পোল, কিন্তু এখানে একটা একটা প্যাচ আছে, বুঝছো? এই প্যাচটা আশা করি সবাই ধরতে পারবা এবং সহজে অ্যান্সার করতে পারবা। বাংলাদেশের কোন প্রাণী ভৌগোলিক অঞ্চল এর অন্তর্ভুক্ত? তোমরা তো কি সেই অবস্থা তোমাদের, ঠিক আছে?
সবাই পারতেছো, দ্রুত সবাই দ্রুত অ্যান্সার করো। ঘুমাই গেছো নাকি? এই শেষ তো, শেষ আর বেশি বাকি নাই তো, আর একটা দুটো স্লাইড আছে। সবাই অ্যান্সার করো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্যারদের একটা পছন্দের টপিক, বুঝছো? প্রত্যেকে অ্যান্সার করো তো, কুইক কুইক। ওকে, থ্যাংক ইউ। যারা অ্যান্সার করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। রেজাল্ট দেখো যে বাংলাদেশ কোন প্রাণীভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে ওরিয়েন্টাল। আর অনেকে ভারত অ্যান্সার করছে, ভারতীয়, কিন্তু ভারতীয়টা হচ্ছে উপ অঞ্চল, বুঝছো? ভারতীয়টা কিন্তু অঞ্চল না, উপ অঞ্চল, এটা মাথায় রাখবা। আচ্ছা, এখন শেষ করবো আমরা, এই স্লাইডটা বলেই আমরা শেষ করবো ইনশাল্লাহ। জাস্ট একটু ধৈর্য ধরো সবাই, এটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? তোমরা যখন ইন্টারমিডিয়েট ছিলা, তোমাদের কিন্তু পরীক্ষাতে এমসিকিউতে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার হিসেবে এটা আসতো, নিচে কোনটা এক্সি টু কোনটা হচ্ছে ইনসি টু। ব্যাপারটা আসলে খুবই সহজ, একটু যদি মাথা খাটাও, একটু যদি চিন্তা করে দেখো, ব্যাপারটা আসলে খুবই সহজ। আমরা এখান থেকে যে কোনো একটা পড়বো, বুঝছো? তো আমরা ইনসিটু পড়ি, আমরা এক্সিটু পড়বো না, জাস্ট মনে রাখবো কিভাবে। দেখো, ইনসিটু ব্যাপারটা আসলে কি জিনিস। ইনসিটুটা হচ্ছে যে, ধরো সাপোজ তুমি সুন্দরবনে গেছো, গিয়ে দেখলা যে রয়্যাল বেঙ্গল টাইগার তাদের সংখ্যা অনেক কমে গেছে, তারা হচ্ছে মারা যাচ্ছে ধীরে ধীরে। তুমি চিন্তা করলে এদেরকে তো বাঁচাতে হবে, এদেরকে তো এটা মরতে দেওয়া যায় না, তাই না? আচ্ছা, তো এই জন্য তুমি এদের বাঁচাতে গেলে কি করলা তুমি? আচ্ছা, তুমি চিন্তা করলা যে রয়্যাল বেঙ্গল টাইগারকে তুমি হচ্ছে আহ সুন্দরবনের ভিতরেই ওদেরকে সংরক্ষণ করবা, ওদেরকে সুন্দরবনের বাইরে নিয়ে আসবা না। তো তুমি কি করলা, তুমি হচ্ছে ওদেরকে সুন্দরবনের ভিতরে একটা জায়গায় ওদেরকে আবদ্ধ করে রেখে ওদেরকে বাঁচাই দিলা, বুঝছো? মানে ওদের সংখ্যাটা বৃদ্ধি করলা। তার মানে তুমি ওদেরকে, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে বাস করে, ওদেরকে সুন্দরবনের ভিতরে তুমি সংরক্ষণ করলা, মানে যেখানে সে বাস করে তার আবাসস্থল সেখানেই, মানে ইনের ভিতরে, মানে ভেতরে, তাই না? তো এটাকে বলে হচ্ছে ইন সিটু। আচ্ছা, একটা মিনিট। ওকে, তাহলে এটাকে বলে কি, এটাকে বলে ইন সিটু, মানে তুমি যে যেখানে বাস করে সেখানেই সংরক্ষণ। আর তুমি চিন্তা করলো না, সুন্দরবন তো নিজেই ধ্বংস হয়ে যাচ্ছে রামপালের কারণে, তুমি কি করলা, তুমি সুন্দরবন সুন্দরবনের মতো আর একটা বন তুমি নিজে তৈরি করলা, বুঝছো? বা বোটানিক্যাল গার্ডেন তৈরি করলা, তুমি সেখানে এনে রয়্যাল বেঙ্গল টাইগারকে সংরক্ষণ করলা। তার মানে রয়্যাল বেঙ্গল টাইগার যেখানে বাস করত তার জায়গা থেকে তাকে তুলে নিয়ে নতুন জায়গায় সংরক্ষণ, এটাকে বলে এক্সিটু, বুঝছো? এক্স মানে বাইরে, এক্সিটু। তো দেখো, এক্সিটে যে উদাহরণগুলো আছে, দেখো, বোটানিক্যাল গার্ডেন, বীজ ব্যাংক, ফিল্ড জিন ব্যাংক, চিড়িয়াখানা, নিয়মিত সংরক্ষণ, ইনভিট্রো সংরক্ষণ, ডিএনএ সংরক্ষণ, এই সবগুলো দেখো মানুষের সৃষ্ট, বুঝছো? মানে মানুষ বানাইছে, বোঝা যাচ্ছে, বুঝছো? আর এগুলা আগে থেকে প্রাকৃতিক ভাবে ছিল, মানুষ আজ একটু কি করছে, একটু মানুষ একটু দেখভাল করছে, বুঝছো? এটাকে মানুষ একটু মনিটরিং করছে, করে এটাকে সংরক্ষণ প্লেস বানাইছে। তাহলে কোনগুলা হচ্ছে ইনসিটু, কোনগুলা হচ্ছে এক্সিটু, একটু বুঝলে কিন্তু মুখস্থ না করেও পড়া যায়। আর তোমরা যখন বারবার রিভাইজ দিবা তখন তুমি এমনিতেই পড়ে ফেলতে পারবা যে কোনটা হচ্ছে এক্সিটু, কোনটা হচ্ছে ইনসিটু। ঠিক আছে? ওকে, লাস্ট সেটা হচ্ছে, ধরো সাপোজ তুমি দেখো না ওই যে বলো জাস্ট আমার ফোনে তো এমবি নাই, একটু হটস্পট দে না। হটস্পট দে মানে কি? হটস্পট দিয়ে মানে ওর কাছে এমবি বেশি আছে, তাই না? ওর কাছে এমবি অনেক বেশি আছে, মানে ও অনেক সমৃদ্ধ। তো এরকম যেখানে জীবগুলো বেশি পাওয়া যায়, জীব সমৃদ্ধ এলাকাগুলা, তাকে বলে হচ্ছে হটস্পট। তো পৃথিবীতে 25টি হটস্পট আছে, আর বাংলাদেশ হচ্ছে ইন্দো বার্মা এই হটস্পটের অন্তর্ভুক্ত। ওকে, ঠিক আছে ভাইয়া, আমাদের স্লাইড আসলে শেষ। তো আমাদের বিফোর লেকচারও শেষ। তো এই লেকচারে দেখো আমরা অনেক উদাহরণ পড়ছি, এত উদাহরণ আমি বলছি যে কি করতে হবে। তো তোমরা সেগুলো করবা, বারবার পড়বা। দেখো ভাইয়া, হতাশ হওয়া যাবে না। প্রথম প্রথম আমি নিজেও পারতাম না, শেষের দিকে এসে ভালো করছি। শেষের দিকে সেই যে উদাহরণগুলো বারবার পড়লে মনে থাকে। একবার পরে যদি চাও একবার পরে পরীক্ষায় ভালো করবো, হবে না। তুমি সামনে পরীক্ষা অনেকের অনেকগুলো ভুল করবা। এটা ভুল হোক না, এই পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স হচ্ছে নাকি? তোমার এক দরকার তো হচ্ছে ওই 1 ঘন্টার খেলা। হ্যাঁ, আচ্ছা, তোমাদেরকে লাস্ট একটা পোল দিব, লাস্ট একটা পোল দিয়ে আমার কথা এখানে শেষ। লাস্ট পোলটাই হচ্ছে আমার বাণী, তোমাদের প্রতি আমার বাণী হবে কোনটা, সেটা হচ্ছে লাস্ট পোল যেটা, সেটা। আচ্ছা, একটু খেয়াল করো তোমরা, সেটা হচ্ছে এই পোলটা সবাই অ্যান্সার করবা। দেখি তোমরা মেডিকেলে চান্স পাও কিনা। সবাই অ্যান্সার করো, সবাই। আচ্ছা, দেখি তোমরা কি বলতেছো অনেকেই। আচ্ছা, আমার নাম, অনেকে বলতেছে যে নাম কি ভাই, কোন মেডিকেলে পড়ে? আমার নাম হচ্ছে আবিদ মাহমুদ, আমি ঢাকার ভিতরে আছি। আর কোন মেডিকেল, তোমরা যখন চান্স পাবা তখন আমি তোমাদেরকে খুঁজে নিব, বুঝছো? তোমরা চান্স পেলে আমি তোমাদেরকে খুঁজে নিব, তোমাদের চিন্তা করতে হবে না। দেখা হবে ইনশাল্লাহ মেডিকেলের ক্যাম্পাসে, বুঝছো? একদিন দেখা হবে, হয়তো তুমি আফটার পর অবস্থায় আমার সামনে আছো, আমাকে সালাম দিচ্ছ, আসসালামু আলাইকুম ভাইয়া,
হ্যাঁ, দেখা হবে ইনশাল্লাহ মেডিকেল ক্যাম্পাসে। আর ঢাকার ভিতরে সবাই চান্স পাওয়ার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ আর ভালো করে দেখা হবে। তো সবাই এটা আনসার করো। দেখো পোলটা খুবই মজাদার। তার মানে দেখো এই পোলের মানে হচ্ছে যে আমাদেরকে চান্স পাইতেই হবে, বুঝছো? আমি কি মেডিকেলে চান্স পাবো? হ্যাঁ অবশ্যই হ্যাঁ, মানে কোনো মাপ নাই, চান্স পাইতেই হবে। তো সেই চান্স পাওয়ার সবার প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো। শুভকামনা জানাই শেষ করতেছি, তোমরা লিভ নিও না। নাজিম ভাই, জি ভাই, নাজিম আমি ভাই, আসছি, সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন। ওকে ওকে, আমার শেষ ভাই, আমার বলা শেষ। আপনি এখন আপনার সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। নাজিম ভাই, নাজিম ভাই শুনতে হ্যালো পাচ্ছেন? হ্যালো নাজিম ভাই, কে বলছেন? নিজামউদ্দিন। সমস্যা নাই, যে পোলটা দেখ, ওরা ভোট করুক, তাহলে শেষ হয়ে যাবে।